শালা তোর এমন জায়গায় মারবো না, চিৎকার করতে পারবি না, নিঃশ্বাস নিতে পারবি। এটা আবার কোন জায়গা ভাই? বুঝতে পারছিস না? কোথায়? তোর মিডিলে। আমিও আপনার এমন জায়গায় এমন জায়গায় মারবো যে মেয়েটা আমার দিকে তেড়ে এলে ওর বান্ধবীরা ধরে নেয়। চিনিস তুই আমাকে? আমি কে? আপনাকে চিনে আমার লাভ আছে? আচ্ছা, যখন ঘটা করে নিজের পরিচয় দিতে চাইছেন তখন দেন শুনি। আপনি কোন গ্রামের আন্টি? বলেন আপনার নাম কি, বাসা কোথায়, কোন ক্লাসে পড়েন? উফ, ক্লাসে না, ক্লাসে কি জব করেন আন্টি? আন্টি লাগছে তো ওই আর কি। আপনার ফোন নাম্বার কি? শালা তোকে তো কি করব সেটা উপরওয়ালাই জানে। এই ছাড় তোরা, ওর একদিন কি আমার একদিন। আন্টি এত চেতেন কেন? আর আপু, আপনারা ছাড়বেন না? যে রাক্ষসী টাইপের, না জানি আমাকে পেলে কি করে। শালা তুই কাকে আন্টি বলিস? তুই আন্টি, তোর 14 গোষ্ঠী আন্টি। আন্টি এত রাখছেন কেন? আর আপনি না আপনার পরিচয় দিবেন বললেন? মেয়েটা ওদের থেকে ছাড়া পেতেই দিলাম দৌড়। পিছনে ফিরে দেখি রাকিবও আসছে। চলেন, হয়েছে এটা কি বলি। কলেজের বড় আপুরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, আমরা দুই বন্ধু ওখানে দিয়ে আসছি। তখন দেখ তো আমি কত সুন্দর, কলেজে কত ছেলে আমাকে দেখে ক্রাশ খায়, কত ছেলে পেছনে ঘুরে, তার ঠিক আছে? হুম। হঠাৎ কথা শুনে দাঁড়িয়ে বললাম, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আর পচা জিনিসে একটু মাছি ভনভন বেশি করে। আমার কথা শুনে ওই মেয়ে বাদে বাকি মেয়েগুলো হেসে দিল। আর মেয়েটা অনেক রেগে গেল। রেগে বলল, কি বললি তুই? আমি পচা জিনিস? শালা তোকে তো আমি কি যে করব। আমি ভুল কি বলেছি বলবেন? আচ্ছা, আমি ভুল কোথায় বললাম বুঝতে পারছি না। সে যাই হোক, দৌড়িয়ে অনেক ক্লান্ত, থামতে গিয়ে হঠাৎ করে কারোর উপর পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার মুখটা মেয়েটার বুকের উপর পড়েছে। মেয়েটা ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তারপর আমি উঠতেই ঠাস ঠাস থাপ্পড় খেয়ে তো আমি চোখে সরিষার ফুল দেখতে শুরু করেছি। মাথা ঝাঁকিয়ে ঠিক হতে যাব, তখন আবারও থাপ্পড় পড়ে গেল। একটু পরে মাথা ঝাঁকিয়ে ঠিক হলাম, দেখি ওই মেয়েটি, আর যার উপর পড়েছি ওই মেয়েটা রাগীভাবে তাকিয়ে আছে। আজকে যে আমার কপালে কি আছে আল্লাহ জানেন। আমার জীবনের প্রশ্ন, এখান থেকে এখন কেটে পড়াই ভালো। আবার পালাতে যাব, তখন দুইজনে দুই হাত ধরে নিল, মাম্মি আমাকে বাঁচাও। পালিয়ে যাবি কোথায়? আমার ভুল হয়ে গেছে আপু, মাফ চেয়ে নেন। না মানে, মাফ করে দেন। বুঝতে পারছি তুই কেমন ছেলে, তোকে এমন ভাবে সোজা করা যাবে না। এই তোর আব্বুর নাম্বার দে। ইমোশনাল হয়ে বললাম, আপু, আমার আব্বু নেই, নাম্বার কোথা থেকে দিব? সরি রে। আচ্ছা যা তাহলে, আর এমন করবি না। শ্রাবণী, ছেড়ে দে এটাকে। শালা, এই হারামজাদা, চোখ খুলে কি দৌড়াস নাকি? বাদ দে, ও আমার তাড়া খেয়ে দৌড়ানি দিচ্ছিল। ধন্যবাদ আপু। আচ্ছা আপু, আপনার নাম কি? ইসরাত জাহান ইরা। তোমার নাম কি? আকাশ আহমেদ নীল। যাই আপু। ছেড়ে দিতেই দৌড় দিলাম। কিছু দূর এসে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। বাপের বাপ, অনেক বড় বাঁচান বেঁচেছি, না হলে আজকে আমার কি যে অবস্থা হতো। হঠাৎ পিছন থেকে কেউ পিঠের উপর হাত রাখলো। ভয় পেয়ে বললাম, আপু, আমি আবার কি করলাম? প্লিজ আপু, ছেড়ে দেন। আমি আর আপনাদের কিছু বলবো না। আপনাদের কেন, কোনো মেয়েকে কিছু বলবো না। পিছন থেকে হাসির শব্দ এলো, পরিচিত কণ্ঠ। হুম, রাকিব শালা হাসে। ঘুরে রেগে গিয়ে বললাম, শালা, তোর নানির খালি ঘর এমন ভাবে ভয় দেখাস কেন? হা হা হা। তুই যে এত ভীতু, জানতাম না। এমন মাইন্ডকার চিপায় যখন পড়বি তখন বুঝবি কি অবস্থা হয়। তা বুঝলাম,
কিন্তু আঙ্কেলকে জীবিত থাকতে মেরে দিলি। জান বাঁচানো ফরজ, না হলে আজকে আমার মান সম্মান কেউ বাঁচাতে পারতো না। আচ্ছা বন্ধু, ওরা কোন ক্লাসে পড়ে রে? এতদিন ধরে ক্লাস করি, ঘুরে ঘুরে সবাইকে দেখে বেড়াই, কিন্তু এদের তো দেখতে পাইনি কখনো। আমাদের ক্লাসে যখন দেখিনি তখন আমাদের ক্লাসের না, অন্য ক্লাসে পড়তে পারে। খোঁজ নিতে হবে কোন ক্লাসে পড়ে। এমনভাবে আমাকে দৌড়ানি দেওয়ার শাস্তি দেওয়া লাগবে। এই জন্য বলে কুত্তার লেজ কখনো বাঁকা হবে না, আর তুইও কখনো ভালো হবি না শালা। দূর হ, তেমন কিছু হবে না। আগে চল ওই সেমনিদের সাথে কথা বলে আসি। ওই নীলা মেয়েটা কিন্তু আমার উপর ফিদা। ভাবতেই ভালো লাগে আমাকেও কেউ পছন্দ করে। পচা জিনিসে একটু মাছি বেশি ভনভন করে। অপমান করলি তো, কিন্তু আমি গায়ে মাখলাম না। তোর যে শরীরে গন্ডারের চামড়া, তোর কি এতগুলো তোর কি এগুলো কিছু মনে হবে? আঙ্কেলের কাছে এত মায়ের খাস, কিন্তু তোর শিক্ষা হয় না। চিন্তা নাই, সমস্যা নাই। আচ্ছা চল ওদের কাছে যাই। নীলারা দাঁড়িয়ে আছে, ওদের কাছে গেলাম। হাই, কি অবস্থা সবার? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। আজকে তোমাকে কত কিউট লাগছে ইয়ার। সত্যি? এই মেয়েদের একটা সমস্যা, কেউ প্রশংসা করলে লজ্জা একবারে লাউডোঙা হয়ে যায়। ঢং। চুপ কর শালা, লজ্জা ঢং মেয়েদের অলংকার। ওরা করবে না তো তুই করবি নাকি? ঠিক বলছো, এই জন্য তো তোমাকে এত ভালো লাগে। তাই নাকি? এত ভালো লাগে কেন? জানি না তো, কিন্তু দেখলাম একটা আপু তোমাকে তাড়া করছিল, কিন্তু কেন? উনি নিজের রূপের প্রশংসা করছিল। আমি সেটা শুনে বললাম, জেইনার চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার কথা শুনে ওখানে সবাই হেসে দিল। আমি চুপ করে ওদের হাসি দেখছি। নীলা হাসি থামিয়ে দিয়ে বলল, ছোট থেকেই কেমন ফাজিল নাকি? আম্মু তো তাই বলে। আচ্ছা ক্লাসে যাবা না? চলো, সময় তো হয়ে গেল। তাই সবাই ক্লাসে চলে এলাম। কিছুক্ষণ পর স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল। এইবার অনার্স ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। আব্বু এই কলেজেরই প্রিন্সিপাল, অনেক রাগী। বড় একটা ভাইয়া আছে, উনিও জব করেন। বিয়ে হয়নি, তবে মেয়ে দেখছে। আর আম্মু আর কি করবে, বাসায় গৃহিণী। ক্লাস শেষ করে বাসায় ফিরছি, তখন সামনে তাকিয়ে দেখি ওই আপুগুলো যাচ্ছে। এটা দেখে রাকিব বলে উঠল। এই যে আন্টি, দাঁড়ান দাঁড়ান। রাকিব বলেই ঘুরে গেল, আর রাকিবের কথা শুনে মেয়ে গেল আমার দিকে তাকালো। শালা কি বাসটাই না দিল। আমার তো প্রাণ পাখি যায় যায় অবস্থা। মেয়েটা রেগে আমার কাছে এলো, মনে হয় গালের উপরে কয়েকটা থাপ্পড় পড়লো। কি পড়লো? ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি, কিন্তু মেয়েটা কিছু বলছে না। একটা চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটা আমার অবস্থা দেখে মিটমিট করে হাসছে। দুই চোখ খুলতেই মেয়েটা বলল, তখন ওভাবে মিথ্যা বললে কেন যে তোমার আব্বু নেই? না আসলে ভয় পেয়ে আপনাদের থেকে বাঁচার জন্য। একটা কথা বলবো না, মানে যদি রাগ না করেন তাহলে। বলো শুনি। আপনার এমন মিটমিট হাসিটা অনেক সুন্দর। আপনার গালে টোল পড়ে, এতে আরো সুন্দর দেখাচ্ছে। বড় আপুদের সাথে লাইন মারার চেষ্টা করছো, এটা কি ঠিক হচ্ছে? একটু দূরে দাঁড়িয়ে বলল, কিসের কিসের সিনিয়র কিসের জুনিয়র, লাইট অফ দেন, সব কিছু সমান। বলেই উল্টো দিকে দিলাম দৌড়। জানি ওখানে থাকলে মাইর খেতেই হবে। একটু দূরে এসে দাঁড়িয়ে দেখলাম মেয়েটা একটু তাকিয়ে থেকে চলে গেল। আমিও চলে এলাম। রাকি ভালাই তো আগেই কেটে পড়ে আছে। তারপর কলেজ থেকে বাইরে আসতে দেখি রাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। কাছে গিয়ে বললাম, হালা, সবসময় আমাকে বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকিস, কিন্তু সত্যি বলতে ভাই মেয়েটার হাসি দেখে ক্রাশ খেয়েছি। বাহ, ভালোই তো। আচ্ছা রেস্টুরেন্টে চল, খাওয়াবো। কোন খুশিতে? বাইকে ওঠ, তারপর বলছি। রাকিব বাইকে উঠে বসলো।
তারপর আমি উঠে বসতেই চালাতে লাগলো। এবার বল কি জন্য খাওয়াবি? আমার এক্সের সংসার গেছে। এটা কোনো খুশির কথা হলো? যদিও একটু একটু ওই শালি তো আবার বড়লোক দেখে গেছিল। বর্তমানে এমন হয়েছে, মানুষ একসাথে সব কিছুই চাইতেছে। ভালোবাসাও চাচ্ছে, অনেক টাকা পাওয়া ছেলেও চাচ্ছে। ওর প্রতি তো আমার ভালোবাসা আর সময় দেওয়া কম ছিল না, শুধু টাকা ছিল না, খুব দামি দামি গিফট করতে পারতাম না। তাই শালি টাকাওয়ালা দেখে বিয়ে করে নিল। শুনলাম বরের নাকি ওকে সময় দেয় না, ভালোবাসে না। কি বলবো বল, মানুষের ধর্মই হয়তো এখন এমন হয়ে গেছে। মানুষ বুঝতে চায় না শুধু টাকা থাকলেই সুখী হওয়া যায় না, ভালোবাসা, কেয়ার এইগুলোও প্রয়োজন হয়। তারপর একটা রেস্টুরেন্টে এলাম। তারপর খাওয়া শেষ করে বাসায় এসে ফ্রেশ হলাম। আম্মু খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। বাসায় খাবার রেখে বাইরে খাওয়া আসা, তাই না? দাঁড়া, তোর আবুকে আর ভাইয়াকে তোর হাত খরচ দিতে বন্ধ করতে বলছে। আরে আমি আমার টাকা দিয়ে খাইনি তো, রাকিব ট্রিট দিয়েছিল। কি এমন খেয়েছিস যে আর কিছু খাবি না? কাচ্চি খেয়েছি। আচ্ছা এখন রুমে যাই। আম্মু, ও আম্মু, আমাকে একটা বাইক কিনে দিতে বলো না, আমারও তো ইচ্ছা করছে একটা বাইক চালাতে। ওইসব বাইকটাই হবে না, বাইক চালাতে গিয়ে কোথায় কি হয় তার ঠিক নেই, আমি কিছু বলতে পারবো না। ধুর ধুর, মন খারাপ করে রুমে এসে ফোন চাপতে চাপতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া ছাদে যাচ্ছে, পিছনে পিছনে আমিও গেলাম। ভাইয়া আমার থেকে 4 বছরের বড়, তাই তুই করেই বলি, তুমি বলা হয় না। এই জন্য আব্বুর কাছে কত বকা খেয়েছি তার ঠিক নেই। বিধিবাম ওই কথায় আছে না, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। ভাইয়া, এই ভাইয়া শোনো না, তোর আবার কি হলো? আব্বুকে বলো না বাইক কিনে দিতে, আমারও তো ইচ্ছা করছে বাইক চালাতে। বলো না আব্বুকে। আমি এসব পারবো না, যা ভাগ এখান থেকে। বিষয়টা মাথায় রাখলাম, যদি আমার কাছে কিছু চাইতে আসিস তাহলে সেদিন আমিও দেখে নিব তোরে। রাগ দেখিয়ে ওখান থেকে চলে এলাম। তারপর রাকিবকে ফোন দিয়ে ডাকতেই কিছুক্ষণ পর ও আমার বাসার সামনে আসে, তাই ওর সাথে বেরিয়ে পড়লাম। হালার ট্যাঙ্কি, মাঝে মধ্যে আমাকে ওর বাইকে তেল ভরে দেওয়া লাগে। তারপর ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। রাতে খাবার সময় আব্বু বললেন, তোমার জন্য একটা সম্বন্ধ আসছে, মেয়েটাও অনেক ভালো। তুমি অনেক মেয়ে রিজেক্ট করছো, আমি আর না শুনতে চাই না। আব্বু, আমাকে আর একটু সময় দাও। তুমি একটু একটু করে অনেক সময় নিয়েছো, আর না। আর কয়েকদিন সময় দাও, তারপর না হয় বলছি। ওকে ঠিক আছে, আমি যেন 2 দিন পর না শুনতে না পাই। এমনভাবে কথা বলে মনে হয় যেন দাদি কখনো মুখে মধু দেয়নি। সবসময় এমনভাবে কথা বলে, মুখে রস খস কিছু নেই। আমার কথা শুনে রেগে তাকালো। আমি মাথা নিচু করে খেতে লাগলাম। আম্মু আর ভাইয়া মিটমিট করে হাসছে। তোকে কি যে বলবো রে, এত ব্যাহা কেন তুই? আপনার হাতের মায়ের খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা আব্বু, একটা কথা বলি, আমাকে একটা বাইক নিয়ে দেন না। আমার কথা শুনে রেগে তাকালো, তাই আর কিছু বলার সাহস হলো না। তারপর চুপচাপ খেয়ে থেমে চলে এলাম। কিছুক্ষণ পর পড়ছি, তখন দেখলাম ভাইয়া আমার রুমে এলো, তারপর আবার চলে গেল। একটু পরে আবার এলো। কিরে, কিছু কি বলবি? তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তোর কথা আমি শুনবো না। তুই বিকেলে আমার সাথে কি ব্যবহার করেছিস মনে আছে? ভাই, আমার ভুল হয়েছে। অত কিছু বাদ দিয়ে বল, কি হয়েছে? আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তাই এসব বিয়ে রিজেক্ট করে দিচ্ছি। সেটা আগেই সন্দেহ করেছিলাম। তো আমি কি করতে পারি? আমি কিছু করতে পারবো না। ভাই প্লিজ এমনভাবে বলিস না।
পারলে তুই আব্বুকে রাজি করাতে পারবি। আব্বুর সামনে আমার দাঁড়ানোর সাহস পাবো না। প্লিজ ভাই, ফিরিয়ে দিস না। আমি কি করতে পারি বল? আমাকে কি করতে হবে আর বিনিময়ে আমি কি পাবো? তুই বাইক চাইছিলি না, আমি তোকে নিয়ে দিব। আরে তাহলে কিস বাত কা দেরি। কিন্তু তুই যে আমাকে সত্যি বাইক নিয়ে দিবি তার গ্যারান্টি কি? যদি সত্যি বাইক নিয়ে দিস তাহলে আব্বুকে যেভাবেই হোক ম্যানেজ করার দায়িত্ব আমার। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলছি, দিব মানে দিব। তাহলে আগামীকাল বাইক দিবা, তারপর আব্বুকে বলবো। তোর বিশ্বাস হচ্ছে না? আমাকে বিশ্বাস হয় না তোর? না, তোকে আমার বিশ্বাস হয় না। তুই পরে পাল্টি খেতে পারিস, তোর বিশ্বাস নেই। আর শোন, আগামীকাল বাইক নিতে যাবি আর তোর গার্লফ্রেন্ডকে দেখাবি, তারপর আব্বুকে রাতে আমি বলবো। তোর কি গ্যারান্টি আছে আব্বুকে রাজি করাবি? যদি আমার উপর তোর ভরসা না থাকে তাহলে যা তুই, আর আমিও দেখি তুই ওই মেয়েটিকে কিভাবে বউ করে এই বাসায় নিয়ে আসিস। সুযোগ পেয়ে এমনভাবে ব্ল্যাকমেল করবি? আহা, বুঝো না, দুধু খাও। রাজি হলে বলো, না হলে তুই যেতে পারিস, আমি পড়বো। যা ভাগ আমার রুম থেকে। ঠিক আছে, তোকে আগামীকালকেই বাইক কিনে দিব। ওকে, নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়, তোর কাজ হয়ে যাবে। ভাইয়া চলে গেল। আমি পড়াতে মন দিলাম, অনেক খুশি খুশি লাগছে। যাক, অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। তারপর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। দেখি আব্বু ও ভাইয়া সবাই আছে। তাই বললাম, আব্বু আপনার জন্য একটা সুখবর আছে। তুই এবার আমাকে কি সুখবর দিবি? ওটা রাতে দিব। আর কিছু কথা হলো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাইয়া তার অফিসে আর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর আব্বুও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আব্বু তার গাড়ি নিয়ে যায় আর আমি রাকিবের বাইকে যাই। কিছুক্ষণ পর রাকিব বাইক নিয়ে আসতেই উঠে পড়লাম। ভাই, চিন্তা নাই, আমিও বাইক পেয়ে যাব আজকে। তাই নাকি? কিভাবে? তারপর রাকিবকে বললাম, ভালোই তো। তারপর কলেজে চলে এলাম। এসে হাঁটছি, তখন দেখি ওই মেয়ে গেল এদিকে আসছে। বুঝলাম না এর সাথে কেন বারবার দেখা হয়। সামনে আসতেই বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার কথা শুনে মেয়েটা হা করে তাকিয়ে আছে। এত ভদ্রভাবে কথা বলিস, কাহিনী কি রে পিচ্ছি? আচ্ছা, আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হচ্ছে? আজকে আমাদের বিয়ে হলে 10 মাস পর আপনার কোলে একটা বাচ্চা চলে আসবে, আর আমাকে বাচ্চা বলেন? তুই এত হারামি কি জন্য বলতো? তা তো আমারও অজানা। আচ্ছা আপু, আপনার বাসায় কি আপনি বড় মেয়ে? এটা জেনে কাজ কি? আহা, বলেন না। আমি বড় মেয়ে এবং ছোট একটি বোনও আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা আপু, ফ্রেন্ড? ছোট হয়ে বড় আপুদের সাথে ফ্রেন্ডশিপ করছিস, কারণ কি রে? তেমন কিছু না, ভাবছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করে আপনার ছোট বোনকে পটিয়ে প্রেম করব। ওরে সাবানা, তোর তো দেখে ভালোই সাহস রে। আমার সামনে বলিস আমার ছোট বোনের সাথে প্রেম করবি? এত রেগে যাওয়ার কি আছে? জানেন গতকাল কি হয়েছে? কি হয়েছে শুনি। গতকাল এমনিতেই মশা বেশি লাগছিল, তাই মশাই টাঙিয়ে লাইট অফ করে শুয়েছি। তখনও মা দেখি কয়েকটি মশা পিছনে লাইট জ্বালিয়ে আমাকে খুঁজছে। আমার কথা শুনে আপুগুলো হেসে দিল। আরে গর্ধপ, ওগুলো মশা না, ওগুলো জোনাকি পোকা। আসলে ওই আর কি, জানতাম না, আজকে আপনার থেকে জানলাম। কি রে, তুই এগুলো বলে আমাকে পটানোর চেষ্টা করছিস? ও মা, আপনাকে আমি পটাতে যাব কেন? আর আমি আপনার মতো আন্টিকে পটিয়ে কি করব? দেখ, একদম ভালো হচ্ছে না কিন্তু। আহা, রাগেন কেন? আমি আপনাকে কি এমন বলেছি? তোকে আমি পরে দেখে নিব, একবার সুযোগ পেয়ে যাই। আচ্ছা, আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, আমাকে দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এমনভাবে সরাসরি দেখতে পেয়েও কোনোভাবে দেখতে চাইছেন মানে কিভাবে দেখতে চাইছেন বলবেন?
খুলে দিই, সব কিছু দেখবেন। ছি ছি, শালা তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। ইরাপুর তেড়ে এলে দিলাম সামনের দিকে দৌড়। কত ফাজিলের ফাজিল, মুখে কোনো কিছুই আটকায় না, যা মুখে আসে সেটাই বলে দিচ্ছে। হালাই কি আমাদের সামনে আসছে না? আমরাও সামনে যাচ্ছি, গতকাল থেকে পেছনে পড়েছে। প্রিন্সিপাল স্যার তো অনেক রাগী, কিন্তু তার ঘরে এমন একটা কিভাবে থাকতে পারে মাথায় আসছে না। ওদের ভিতরে আমাকে নিয়ে গবেষণা করছে। আমি আর রাকিব একটা জায়গায় এসে বসলাম, তারপর আড্ডা দিতে থাকলাম। তারপর ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে টিফিন পিরিয়ডে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে এক কর্নারে বসলাম, দেখি ইরা আপু এবং ওনার বান্ধবীগুলো এদিকে আসছে। এসেই, তোরা দুজন এখানে কি করছিস? তোরা তো এখানে বসে থাকিস না, আজকে এখানে কেন? ওঠ এখান থেকে। উঠবো কেন? আমরা এখানে বসি, তোর এখান থেকে উঠ। আপনাদের এখানে কি রেজিস্ট্রি করা নাকি? উঠবো না, আপনারা এখান থেকে যান। উঠ বলছি। উঠবি না লাঠি হাতে নিব? ওয়ার্ডা কথাবার্তা। আপনাদের এই জায়গা কি রেজিস্ট্রি করে নাকি? আপনারা বলবেন আর উঠে চলে যাব। ইরা আপু হাত ধরে টানতে লাগলো। বুঝলাম না এই জায়গায় কি আছে যে এদের এখানেই বসতে হবে। উঠাচ্ছে একটা সুযোগ নিয়ে নিই। হাত ধরে টানতেই উঠে ইরা আপুর উপর ঝুঁকে পড়ি। ইরা আপু নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর আমি ওনার উপরে পড়লাম। ইচ্ছা করে এমনভাবে পড়লাম যে ইরা আপুর ঠোঁটের উপরে আমার ঠোঁট। সুযোগ বুঝে একটা কিসই করে নিলাম। হঠাৎ এমন কিছু হবে ইরা আপু বুঝতেই পারিনি, তাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যখন বুঝলো তখন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে গেল। আমি উঠতেই ঠাস ঠাস করে দুইটা পড়ে গেল গালে। দুই গালে হাত দিয়ে চুপচাপ তাকিয়ে আছি। মারলেন কেন? ইরা আপু ঠোঁট মুছতে মুছতে বলল, তুই এটা কি করলি? সব দোষ আপনার। আপনি তো আমাকে ধরে টানাটানি করলেন। তুই ইচ্ছে করে আমার উপর পড়েছিস আর ইচ্ছে করে কিস করেছিস। আমি মোটেও ইচ্ছা করে কিছু করিনি, সব কিছু আপনার জন্য হয়েছে। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। কথাটা বলে এসে আমার গলা চেপে ধরল। ইরাপুর বান্ধবীরা এসে ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অনেক শক্ত করেই ধরেছে। বাপরে বাপ, কি শক্তি! ছাড় তোরা ওকে, আমি মেরেই ফেলবো। ইরা আপুকে কয়েকজন টেনে ছাড়িয়ে নিতেই আমি কাশতে শুরু করলাম। কি সাংঘাতিক মেরে বাবা! রাকিব আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে, এখনো ইরাপুর বান্ধবীরা ওকে ধরে আছে। মাথায় শয়তানি বুদ্ধি এলো। রাকিবের হাত ছাড়িয়ে ইরা আপুর কাছে গিয়ে ঠোঁটের উপর কিস করলাম। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়, আর বললাম এটা আমার গলা চেপে ধরার জন্য। এক দৌড়ে ক্লাসরুমে চলে এলাম। একটু পরে রাকিব এলো, এসে বলল, দেখ, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা বল, আমি কি প্রথমে কিছু বলেছিলাম? নিজে থেকেই তো ঝগড়া করতে এলো। ওইসব বাদ দে, এখন স্যার আসবে। বসে আছি, তখন পিয়ন এসে বলল যে আব্বু নাকি আমাকে ডেকেছে। বুঝতে পারছি আব্বুর কাছে নালিশ চলে গেছে। আজকেও তোর কপালে দুঃখ আছে। সেটাই তো দেখছি, কিন্তু ও যে আব্বুর কাছে গিয়ে বলে দিবে বুঝতে পারিনি। আচ্ছা যাই, দেখে আসি। উঠে আব্বুর রুমে এলাম, দেখি ইরা আপু আর ওর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। ইরা আপুর কাছে গিয়ে বললাম, আপনি অন্যভাবে শাস্তি দিতেন। আব্বুকে বলা কি খুব বেশি প্রয়োজন ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমার এখন কি অবস্থা হয়। মেয়েটাকে বলেছিস আমার কাছে নালিশ এলো কি জন্য? না, আসলে আব্বু আর কিছু না বলে একটা লাঠি দিয়ে পিঠের উপর কয়েকটা ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেল, তাও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। একটু পরে বলল, মেয়েটার কাছে মাপ চেয়ে নে, আর বল কখনোই কোনো মেয়েকে কিছু বলবি না, মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবি না। সরি আপু, আর আপনাকে কিছুই বলবো না, আপনার সামনেও যাব না। ওই মরেই যাই, এই জীবন রেখে হবেটা কি? কি বলি তুই? তোকে তো তাই করতে মন চাই মাঝে মধ্যে, একমাত্র তোর জন্য আমাকে মাঝে মধ্যে ছোট হতে হয়। ঠিক আছে, আর কোনো মেয়ের সামনে যাব না, এখন আমি যাই।
আল্লাহ, তুমি আমার ঘরে এমন সন্তান না দিলেও পারতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সত্যি সত্যি যেদিন থাকবো না সেদিন শুধু আফসোস করবেন। তুই না থাকলে ভালো হবে, যা এখন। ওখান থেকে বেরিয়ে ক্লাসরুমে চলে এলাম। আস্তে আস্তে রাকিব বলল, কিরে, আঙ্কেল কি বলল? ওর দিকে পিছন ঘুরিয়ে বললাম, এইবার আমার গেঞ্জি তুলে দেখো। আমার কথা শুনে রাকিব গেঞ্জি একটু উপরে উঠিয়ে বলল, মেরে কি অবস্থা করেছে! আচ্ছা, এ তো মার খাস, তাও তোর একটু কি লজ্জা করে না? বাদ দে তো। আচ্ছা তা যাই হোক, শরীর অনেক ব্যথা করছে। কোনো রকম বাকি ক্লাসগুলো শেষ করে রাকিব আমি বেরিয়ে এলাম। রাকিবের বাইকের কাছে আসতেই দেখি ইরা আপু এবং ওনার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। বুঝলাম না ওখানে আবার কেন দাঁড়িয়ে, তা যেই কারণেই হোক। তুই বাইক নিয়ে গেটের কাছে আয়, আমি ওখানে দাঁড়াচ্ছি। আমি গেটের কাছে এলাম আর রাকিব ওর বাইকের কাছে গেল। যেতেই, তোর ফ্রেন্ড কোথায়? কেন আপু? আমি বুঝতে পারিনি ওকে এতটা মারবে। আমি ভাবলাম হয়তো কিছু একটা বলবে, যেন আমার সাথে এমন না করে, কিন্তু এভাবে যে মারবে বুঝতে পারিনি। ওগুলো আর কিছু হবে না, আর ওগুলো কিছু মনেও করে না। এমনভাবে আঙ্কেলের কাছে কত যে মার খেয়েছে তা ঠিক নেই। আর চিন্তা নেই, আপনার সাথে কোনো প্রকার দুষ্টুমি আর সামনেও আসবে না। তা ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড কোথায়? আবার কি মার খাওয়ানোর ইচ্ছে আছে নাকি? ওর খোঁজ কেন করছেন বুঝতে পারছি না। আপনাদের মেয়েদের সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। আপনি ওকে শাস্তি দিয়েছেন না, অভিযোগ করেছেন না। আপনি চেয়েছেন আপনার সামনে যেন না যায়, ওটাই করেছে। আপনার সাথে দুষ্টুমি বা ফাজলামি কিছুই করবে না, ওটা চেয়েছেন, ওটাই হয়েছে। তাহলে আবার ওকে কেন খোঁজ করছেন? আবারও কি মার খাওয়াতে চান? না, এখনো প্রতিশোধ নেওয়া হয়নি। এমনিতেই অনুশোচনায় ভুগছিলাম, তার উপর রাকিবের এমন কথাই ইরা আপু কেঁদে দিয়েছে। রাকিব সেদিকে খেয়াল না করে বাইক নিয়ে আমার কাছে আসতে উঠে পড়লাম। চলো ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে ওষুধ নিই, অনেক ব্যথা করছে রে ভাই। তোর একটু লজ্জা হওয়া দরকার। শালা, এত মার খাচ্ছিস তাও তোর শিক্ষা হয় না। ধুর বাদ দে। তারপর রাকিব আমি ফার্মেসিতে এলাম, তারপর কিছু মেডিসিন নিয়ে বাসায় এলাম। আম্মুকে কিছু বলা যাবে না, আর জানি ওই হিটলার ফাদরও আম্মুকে বলবে না। রাকিব বাসায় রেখে চলে গেল, আমিও বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। আম্মু খাবার দাও, দেখে আব্বু এলো। আমি কিছু বললাম না। আম্মু খাবার দিতেই চুপচাপ খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ভাইয়ার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে, ডাকিস কেন? আব্বুর কাছে আবার মার খেয়েছিস তাই না? কখন মার খেয়েছিস? নিশ্চিত কলেজে। বাদ দে তো। আচ্ছা চল, বাইক নিতে চল। ওষুধ খেয়েছিস? আম্মু জানে বিষয়টা? বাদ দে তো, ওইসব আর আম্মু জানে না, এই সব কিছু বলিনি। আচ্ছা তুই রুমে গিয়ে রেডি হয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। আর ভাবিকে ডেকেছিস নাকি? ডেকেছি, আসবে বলেছে। আচ্ছা তুই রেডি হয়ে আয় তাহলে। ভাইয়া চলে যেতেই উঠে ফ্রেশ হয়ে বের হলাম। ভাইয়াও আসতেই আম্মু দুজনকে দেখে বলল, দুজনে কোথায় যাচ্ছিস? বাইক কিনতে। ভাইয়া বাইক নিয়ে দিবে। কি হঠাৎ কি মনে করে বাইক নিয়ে দিবে? কি রে, তুই ওকে বাইক নিয়ে দিবি, কাহিনী কি বলতো? পরে শুনিও, এখন যাই। ভাইয়া চলো চলো। তারপর বাইরে এলাম। ভাইয়া ওর গাড়ি নিয়ে আসতেই সামনে উঠে বসলাম। তারপর ভাইয়া ব্যাংক থেকে টাকা উঠিয়ে আবার বাইক শোরুমে এলাম। কি বাইক নিয়ে দিবি? R15 ভার্সন 3 নে। সত্যি? আমি ভাবলাম হয়তো 2 লক্ষ এর মধ্যে নিয়ে দিবি। তুই আমার সোনা মোনা ভাই, ধন্যবাদ তোকে। হয়েছে হয়েছে, এবার ভিতরে চল। তারপর বাইকের শোরুমের ভিতরে এলাম। বাইক নিয়ে সব কিছু ঠিক করতে অনেক সময় হয়ে গেল। ভাইয়ার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কার সাথে যেন একটু কথা বলল, তারপর এসে বলল,
ওরা চলে এসেছে। ওরা বলতে কে কে আছে? ও আছে আর ওর ছোট ভাই এবং ও চাচাতো বোন আছে। ও আচ্ছা, এদিকের কাজ তো শেষ, কিন্তু ভাইয়া লাইসেন্সটা, ওটার টাকা আমি কোথায় পাবো? চিন্তা নেই, ওটাও আমি দিব। এদিকের কাজ শেষ, আজ রেস্টুরেন্টে চল, ওখানে ওরা আছে। ওকে। ভাইয়া ওর গাড়ি নিয়ে চলে গেল, আমিও বাইক নিয়ে ওখানে এলাম। তারপরে ভিতরে গেলাম, দেখি ভাইয়ারা বসে আছে। আমি ওদের কাছে গিয়ে একটু অবাক হলাম। ইরা আপুর আছে, অন্য একটা মেয়েকে দেখে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কিভাবে বুঝলে আমি তোমার ভাবি? ওই মেয়েটাও তো হতে পারে। আগে জি না, ওনাকে আমি চিনি, আমাদের কলেজে পড়ছে, এক ক্লাস সিনিয়র। ও আচ্ছা, বুঝলাম। তাহলে তো ওকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, এবং এটা আমার ছোট ভাই। বুঝলাম, নাইস টু মিট ইউ। তারপর ওদের সাথে আলাপ জমালাম। ভাইয়া এর ভিতরে অর্ডার দিয়ে এসেছে। কথা বলতে বলতে খাবার এলো। ইরা আপু কেমন করে যেন বারবার তাকাচ্ছে। ভাবি, আপনার চাচাতো বোন কেমন করে বারবার যেন তাকাচ্ছে, মনে হচ্ছে আমাকে পছন্দ হয়েছে। তাই নাকি? কিরে এরা, পছন্দ হয়েছে নাকি? একে তোমার পছন্দ হবে? আমার পছন্দ এতটাও খারাপ না। কিন্তু বারবার এমন তাকাচ্ছিস কেন, সেটা আমিও লক্ষ্য করেছি। এমনিতেই তাকাচ্ছি। মুচকি হাসলাম। তারপর খাওয়াতে মন দিলাম। খেতে খেতে বললাম, ভাবি হিসেবে পছন্দ হয়েছে, চিন্তা করিও না, তোমাদের বিয়ে পাকা। কিন্তু ভাবি, একটা বিয়ে না মানে তোমার ছোট একটা বোন থাকলে ভালো হতো। কেন? এই যে এরা আছে। আরে এনাকে পছন্দ হচ্ছে না, আন্টি আন্টি ভাব। শালা, কিস করার সময় তো ঠিকই করিস, আর এখন আবার আন্টি আন্টি বলছিস? তোকে যে কি করতে মন চাচ্ছে, এখানে আবার গলা টিপে ধরি। খাওয়া শেষ হতেই আর একটু কথা বলে ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আর আব্বু বাইরে এলো। আব্বু রেগেই বলল, এই অকর্মাকে কি জন্য বাইক নিয়ে দিলি? অনেক দিনের ইচ্ছা ওর, আপনি বললে তো আর দিবেন না, তাই আমি দিলাম। সে যাই হোক, বাইকটা কেমন হয়েছে? ভালোই তো হয়েছে, আচ্ছা ভেতরে আয়। তারপর বাইক গ্যারেজে রেখে বাসায় এলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। শরীরটা অনেক গরম, মনে হচ্ছে হয়তো মায়ের চোটে জ্বর চলে আসবে। কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকলো, তাই গেলাম। আম্মু, ভাইয়ার জন্য যেই মেয়েটাকে দেখেছে ওটার পিক আছে না, নিয়ে আসো তো। তুই কি করবি? আহা, নিয়েই আসো না। আম্মু আমার কথা শুনে চলে গেল। তারপর আমার হাতে দিতেই আকাশ থেকে পড়ার অবস্থা। আরে এটা তো ভাইয়ার গার্লফ্রেন্ড। আমি পিক দেখে হাসতে লাগলাম। আমার হাসি দেখে আম্মু আব্বু ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে আর হাসির কারণ খুঁজছে। হাসছিস কেন? ভাইয়া, তোর টাকাটা লস লেগে গেল রে। তুই যদি মেয়েটাকে দেখতি তাহলে তোর লস লাগতো না। মানে তোর কথা ঠিক বুঝলাম না। ভাইয়ার দিকে পিকটা এগিয়ে দিলাম। ভাইয়া পিক দেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। আমি আবার হাসতে লাগলাম। ইস, তুই যদি আব্বুর দেখা মেয়েটাকে দেখতি তাহলে তোর এতগুলো টাকা লস লাগতো না রে, তোর অ্যাকাউন্টে ঠিক জমা হয়ে থাকতো। আম্মু, তুমি আমাকে পিকটা আগে দেখালে কি হতো? আমার এতগুলো টাকা পয়সা যেত না। তোদের কথা বুঝতে পারছি না। তোরা কি কেউ বলবি কি হয়েছে? আরে শোনো, যেই মেয়েটাকে আব্বু পছন্দ করেছে সেটা ভাইয়ার গার্লফ্রেন্ড। পিক না দেখে আমার সাথে গেছে ডিল করতে, যেন আমি আব্বুকে ওর গার্লফ্রেন্ডের সাথে বিয়ে দিতে রাজি করাই আর ও আমাকে বাইক দিবে। কিন্তু আব্বু যে ওর গার্লফ্রেন্ডকেই ভাইয়ার বউ হিসেবে পছন্দ করেছে সেটা ও জানতো না, আর আমিও না। ইসরে ভাইয়া, তোর লস লেগে গেল রে। ও বাইক দিয়েছে? দিয়েছে অন্য কাউকে তো দেয়নি, ওর ছোট ভাইকে দিয়েছে। এখানে লাভ লোকসানের কথা কোথা থেকে আসছে? তাহলে কি বিয়ের কথা পাকা করব? সেটার বলতে তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করো। দেখছো না বিয়ের চিন্তায় চিন্তায় কেমন যেন হয়ে যাচ্ছে। তুই কিন্তু এখন বেশি বকবক করছিস। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু পরে মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়লাম।
মাঝরাতে শরীরটা অস্থির হয়ে গেছে, মাথা ব্যথা, শরীরের অনেক ব্যথা করছে, জ্বর চলে এসেছে। আম্মুকে ফোন দিলাম, বেশ কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ করলো। আম্মু, আমার রুমে আসো, জ্বর চলে আসছে। কি? দাঁড়া, এক্ষুনি আসছে। ফোন কেটে দিলাম। একটু পরে আম্মু এলো, সাথে পানি আর ন্যাকড়া ওষুধ নিয়ে এলো। কখন থেকে এমন অবস্থা? খুব বেশিক্ষণ হয়নি, তবে সন্ধ্যা থেকে শরীরটা গরম হয়েছিলাম। আম্মু ওষুধ দিল, ওগুলো খেয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ পরে জ্বর কমলে আম্মু চলে গেল। আব্বু যে মেরেছে ওটা বলিনি, আর একটু স্যান্ডো গেঞ্জি পরেছিলাম, তাই আম্মু মায়ের দাগ দেখতে পাইনি। তারপর আমারও ঘুম আসলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রাকিবকে ফোন দিয়ে বললাম কলেজ যেতে পারবো না, জ্বর আসছে। সারা দিন বাসা থেকে বের হইনি, বিছানা ছেড়ে উঠতেই পারিনি। বিকেলে রাকিব এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে গেল। সারাদিন চলে গেল। রাতে খাবার খেতে গেলাম, তখন আম্মু বলল, মেয়ের বাবার সাথে কথা হয়েছে 20 তারিখে বিয়ে, মানে আর 10 দিন আছে। তারপর আর কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আজকেও বাসায় শুয়ে বসে কাটিয়ে দিলাম। বিকেলে ভাইয়া আর রাকিবের সাথে গিয়ে বাইকের লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলাম। তারপর রেস্টুরেন্টে হালকা খাওয়া দাওয়া শেষ করলাম। ভাইয়া চলে গেল, আমি আর রাকিব আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। কিছুক্ষণ পরে খেতে এলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে দুজনে বাইক নিয়ে কলেজে এলাম। তারপর এক সাইডে রেখে আমরা দুজনে যেখানে বসে আড্ডা দেই ওখানে গিয়ে বসলাম। নীলাকে দেখলাম, আমাদের দেখে আমাদের কাছে এলো। কি ব্যাপার, কেমন আছো? এখন শরীরের অবস্থা কেমন? আর জ্বর আছে? না, এখন জ্বর নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ফোন নাম্বারটা দাও তো। এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসো। দাঁড়িয়ে আছো কেন? না দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। নীলা মুচকি হেসে আমার পাশে একটু দূরত্ব বজায় রেখে বসলো। তারপর তিনজনে কথা বলতে লাগলাম। ক্লাসের সময় হতে ক্লাসের দিকে আসছি, তখন ইরা আপু পিছন থেকে ডাক দিল, এই যে বেআই মশাই দাঁড়ান। এমন ডাক শুনে পিছনে ফিরলাম, দেখি ইরা আপু হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। জি বলেন। আর হঠাৎ করে তুই থেকে আপনি যে? আরে তেমন কিছু না, নতুন সম্পর্ক হচ্ছে আপনাদের ফ্যামিলির সাথে, আমাদের বংশের, তাই আর কি। আচ্ছা যাই হোক, সরি সেদিনের জন্য। আমি কিছু মনে করিনি, ইটস ওকে। আচ্ছা যাই তাহলে, ক্লাসের সময় হয়ে আসছে। তারপর আর কিছু না বলে আসতে যাব, তখন আবারও বলল, তুমি কি আমাকে ইগনোর করে যাচ্ছ? দেখেন, আপনি সেদিন কি বলেছিলেন আর কি অভিযোগ করেছিলেন, আর আব্বু সেদিন কি বলেছিল মনে নেই? আপনি কি আব্বুর কাছে মার খাওয়াতে চান নাকি? সেদিন যে স্যার ওভাবে আমাকে মারবে বুঝতে পারিনি। আমি সেদিনের বিষয় নিয়ে অনুশোচনায় ভুগছি। আর এটাও তো বলেছিল যে কোনো মেয়ের সাথে কথা না বলো, কিন্তু আমি তো দেখলাম একটা মেয়ের সাথে বসে বসে খুব জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আমার ইচ্ছা। আচ্ছা তা যাই হোক, ক্লাসের সময় হয়ে এসেছে, যাই। আর আমিও রিয়েলি সরি আপনার সাথে ওই রকম করার জন্য। তবে হ্যাঁ, ওই কিসের বিষটা সারা জীবন মনে থাকবে। আমার কথা শুনে ইরাপু কেমন লজ্জা পেল। আর কিছু বলার আগে চলে এলাম। রাকিব আগেই চলে আসছে, তারপর ক্লাস করতে লাগলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইরা আপু কেমন নিজে থেকেই কথা বলতে আসে, আমিও বলি। মাঝে মধ্যে যখনই সেদিনকার কিসের কথা মনে পড়ে তখন ওনার কথা ভাবি। ভাবতে ভাবতে অনেকটাই ভেবে ফেলেছি। ওনার প্রতি একটু একটু করে ভালো লাগা সৃষ্টি হয়েছে। হয়তো কখনো দেখা গেছে ভালোবাসায় পরিণত হবে। আমার মতোই হয়তো ওনারও অবস্থা, তাই হয়তো নিজে থেকে কথা বলতে আসে। তাছাড়া তো আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। শোনো না, মনে হচ্ছে ইরা আপুর প্রতি একটু একটু করে ভালোবাসা সৃষ্টি হচ্ছে। এইসবের ভিতরে যাস না,
মনকে বুঝিয়ে যেখান থেকে গেছে ওখান থেকে ফিরে আয়। কষ্ট ছাড়া সুখ পাবি না। আর কয়েক বছর অপেক্ষা করে একটা চাকরি খুঁজে বিয়ে করে নিবি, ওটাই ভালো হবে। ইরাপুর মনেও মনে হচ্ছে আমার প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। যদি তাই হয়ে থাকে বিয়ে করে নে। এইসব রিলেশনে যাস না, তোকে তোর ভালোর জন্যই বলছি। আর নীলা মেয়েটাও মনে হচ্ছে তোকে ভালোবাসে। ওর প্রতি কখনো আমার ফিল আসেনি, ইরাপুর প্রতি আসছে। আর তেমন হলে ভাবিকে পটিয়ে ওর বোনকে বিয়ে করে নিব। তোকে তোর ভালোর জন্য বলা, এখন বাকিটা তুই ভেবে দেখ। যেটা ভালো মনে হয় সেটা কর। দুজনে কথা বলতে থাকলাম এমনভাবে। আরও কয়েকটা দিন চলে গেল। আগামীকাল ভাইয়ার বিয়ে, কাজিনগুলো আসছে। এই আপুর সাথে কথা বলা, মিস করা, এগুলো করতে করতে ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে ইরা আপুও ভালোবাসে, ছোট তাই হয়তো বলতে পারছে না। তবে ভাবছি ইরা আপুকে আজকে প্রপোজ করব, তাই সব রকম প্রস্তুতি নিয়ে এসেছি। ভয় হচ্ছে অনেক, কিন্তু ভয় পেলে চলবে না, প্রপোজ করতেই হবে, না হলে শান্তি পাবো না। প্রপোজ করার জন্য ফুলও নিয়ে আসছি। পিছনে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ইরা আপুরা যেখানে বসে থাকে সেখানে গেলাম। যেতেই, কি রে, আজকে হঠাৎ কি মনে করে এসেছিস? আর এভাবে পেছনে হাত করে আছিস কেন? আছে কিছু না বলে ইরাপুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, বহুদিনের লোকানো ইচ্ছা ছিল আমার স্বপ্নে দেখা সেই মেয়েটাকে দেখার। তোমাকে প্রথম দিন দেখার পর মনে হয়েছে তুমি আমার স্বপ্নের সেই মেয়েটি। তোমাকে আমি দেখব বলে কত পূর্ণিমা অমাবস্যা পার করে দিয়েছি, নির্ঘুম কাটিয়েছি, কত অস্থির দিন রাত, কতই না স্বপ্ন এঁকেছি তোমাকে ঘিরে। তোমাকে দেখার পর থেকে যখনই তোমাকে দেখেছি তখনই তোমার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থেকেছি। আমি দেখেছি তোমার দুই চোখ জুড়ে কোনো এক স্বপ্নের গাঢ় ছায়া। আমি সেই স্বপ্নময় চোখের দিকে বিভোর হয়ে তাকিয়ে থেকেছি কত। এবার আমার স্বপ্নের তুমি সত্যি হয়ে সামনে এসে দাঁড়াও। একটিবার আমি প্রাণ ভরে দেখে নেই তোমায়। প্রিয়তমা, একটাবার ভালোবেসে দেখো আমায়। আমি তোমার চোখে কখনো পানির ছিটে ফোঁটা আসতে দিব না, কখনো কষ্ট পেতে দিব না, কথা দিচ্ছি। যেদিন শুনলাম তুমিও আমাকে ভালোবাসো সেদিন আমি পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি ছিলাম। প্রিয়তমা, আমিও তোমার রূপের মায়ে জড়িয়ে পড়েছি। আমিও হারিয়েছি পথ, জানি না আমি কোন পথ দিয়ে যাব। তুমি কি আমাকে সেই পথের হদিশ দিবে যেই পথে তোমাকে পাবো? প্রিয়তমা, তোমার হাতটি ধরে তোমার সাথে পাশাপাশি হেঁটে পায়ে পা মিলিয়ে চলার অধিকার দিবে তোমাকে তুমি করে বলার। সবশেষে বলতে চাই প্রিয়তমা, তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আর ইরা আপু বসা থেকে উঠে গেছে। কিছু না বলেই গালের উপর ঠাস করে একটা পড়ে গেল। গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করছি বিষয়টা কি হলো। সাথে ইরাপুর বান্ধবীরাও অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তোমার লজ্জা করছে না জুনিয়র হয়ে সিনিয়রকে প্রপোজ করতে? করছে না বলেই তো করলাম। আর সত্যি আপনাকে আমি অনেক ভালোবাসি। তা আমি কি করব? আমি ভালোবাসি না। ও, আমি ভাবলাম হয়তো আপনিও আমাকে ভালোবাসেন, তাই প্রপোজ করলাম। মানে এই কয়েকদিন ভালোভাবে কথা বলেছি বলে ধরে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি? তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, কোনো মেয়ে ভালো করে কথা বললেই ধরে নেয় যে ওই মেয়েটি ওকে ভালোবাসে। না, আসলে ওই আর কি ভাবছিলাম। আচ্ছা, তা যাই হোক, কিন্তু আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসবেন। এমন ভাবে বলছে মনে হচ্ছে ওর নানির হাতের বানানো মোয়া
চাইলেই পেয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি না আর পছন্দ করি না। নানির হাতের না, তবে আপনি দিতে পারবেন? ভালোবাসবেন কি না বলেন? না, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমি তো বাসি। আর আপনিও আমাকে ভালোবাসবেন। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। দেখো, আমি মজা না, সত্যিই তোমাকে ভালোবাসি না। ও, মনটা খারাপ হয়ে গেল। ধুর, কি না কি ভেবেছিলাম। কিন্তু পিছনে লেগে থাকতে সমস্যা কোথায়? আহা, ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু আমি জানি আপনিও আমাকে ভালোবাসবেন। কিন্তু আপনার পিছনে কিছুদিন আঠার মতো লেগে থাকতে হবে, এই আর কি। পাগল হয়েছো নাকি? আপনার প্রেমে একদম পাগল হয়ে গেছি। আসেন, দুজনে একসাথে পাবনা যাই। আমার ওসব ইচ্ছে নেই। তুমি পাগল হয়েছে, তুমি যাও। সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? না না না, বলছি তো তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। উঠে ফুলগুলো নিয়ে চলে এলাম। রাকিবের কাছে আসতেই রাকিব বলল, কিরে, ফুল নিয়ে গেলি, আবার ফুল নিয়ে ফিরে এলি, ফিরিয়ে দিয়েছে কি? হুদাই বেশি ভাবতাম ইরা আপু আমাকে ভালোই বাসে না। আমি বেশি কিছু ভেবে ফেলেছি। ও, ওই সব বাদ দিয়ে নিজের মতো করে চল, ভালো থাকবি। না হলে সুখ শান্তি সব হারিয়ে ফেলবি। আচ্ছা বাদ দে, ভালোবাসে না তো ভালোবাসে না, এত তাড়াতাড়ি হার মানতে নেই, লেগে থাকতে হয়। মনীষীগণ বলছে কাজ করতে থাকো, কাজ করতে থাকো, কিন্তু ফলের আশা করিও না। কোনো মনীষী এটা বলেছে শুনি? আচ্ছা বাদ দে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। তুইও না ওকে পছন্দ করিস, তাহলে ফিরিয়ে দিলি কেন? পছন্দ করলেই যে ভালোবাসতে হবে না। পছন্দ করি কিন্তু ভালোবাসি না। আর তার উপর আমার চাচাতো বোনের হবু দেবর হতে চলেছে। আগামীকালকেই ওর ভাইয়ের সাথে আমার চাচাতো বোনের বিয়ে। এই সব দেখে আর তেমন কিছু ভাবিনি। কে বিয়ে করার জন্য এখন রিলেশন করে বলতো? টাইম পাস করার জন্য এসব এখন ভালোবাসি। কিছুদিন ঘুরতে ফিরতে তারপর ছেড়ে দিতি। দেখ, হয়তো ওই এই ধান্দায় ছিল, তাই তো সিনিয়রকে প্রপোজ করতে আসছে। দেখ, সত্যিই যদি ও ভালোবাসে আর আপুর দেবর হবে, বিষয়টা যদি আপু জানে আর আপু যদি আমার বাবা মাকে বলে দেয়, তাহলে বিষয়টি কেমন হবে ভেবে দেখেছিস? আপুর সম্মান, তার পরিবারের সম্মান, শেষে আব্বু আম্মুর সম্মান যেত। তার থেকে এইসবের ভেতরে না যাওয়াটাই ভালো। বুঝলাম, ওকে তাহলে ভালোভাবে বুঝিয়ে বলে দে। এবার আসলে ভালো করে বলে দিব। এই তো ভালো, তোমার? আমারও ভালো, আমারও ভালো। আজকে কলেজে আসতে মনে হচ্ছে দেরি করে দিয়েছো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই কেন? প্রেম করিনি তাই নাই। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড নেই কেন? তেমন কাউকে ভালো লাগেনি তাই। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু ভয় করে বলতে। তাই নাকি? কিন্তু আমার তো তোমাকে ভালো লাগে না, আমার তো অন্য একজনকে ভালো লাগে। কে সেই মেয়ে শুনি? আরে কেউ না, মজা করলাম। আচ্ছা বাদ দাও তো, টপিক চেঞ্জ করি। তারপর তিনজনে এমনভাবে কথা বলতে থাকলাম। রাতে কাজিনরা, আমি, ভাইয়া, রাকিব আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে রাত 1টা বেজে গেল। তাই যে যার মতো করে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাকিব ওর বাসায় চলে গেল। পরের দিন সকালে সবার কথা বলা বলিতে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দেখতে দেখতে 11টা বেজে গেল। তাই বরযাত্রী নিয়ে ভাবিদের বাসায় চলে আসলাম। গেট দিয়ে ঢোকার সময় সব ভদ্র ফকিন্নিগুলো রাস্তা আটকে ধরল। ইরা আপুকে উদ্দেশ্য করে বললাম, এই যে বেয়ান সাহেব, কি চাই এখানে? বেশি না, 10,000 দিলেই হবে। আসতে না আসতেই ভিক্ষুকদের মতো বলছে টাকা দেন। 10,000 টাকা কখনো চোখে দেখেছেন? অপমান করা হচ্ছে না, এর শোধ কিন্তু আমি নিবই। আড্ডা, আচ্ছা দিচ্ছি।
পকেট থেকে 10 টাকা ইরাপুর হাতে দিয়ে বললাম, এটা কত? 10 টাকা। ওকে। আর একটা 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা কত? 1000 টাকা। এই যে 10 আর এই যে 1000 দিয়ে হলো 10,000। এখন সরেন আপনারা, আপনাদেরটা বুঝে পেয়ে গেছেন। এটা চিট করা হলো? এটা হয়নি, এটা মানি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা আপনাদের টাকা বুঝিয়ে দিয়েছি, এখানে সবাই সাক্ষী। 10,000 টাকা দিয়েছি। এখন যদি না যেতে দেন তাহলে কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, কারণ আমরা আপনাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে সবাই সরে যেতেই চলে এলাম। সবার মুখ দেখার মতো ছিল, এবং বিশেষ করে ইরাপুর মুখ। কিন্তু ওরা আমাদের এমনভাবে ছেড়ে দিবে না, ঠিক জুতা চুরি করবে। দোস্ত, ওরা কিন্তু জুতা চুরি করতে পারে। দাঁড়া, নাস্তা শেষ করে ভাইয়ার জন্য এক জোড়া জুতো নিয়ে আসবো। ওদের কাছে কিন্তু হার মানা যাবে না। এটা ঠিক বলেছিস। তারপর ভিতরে চলে এলাম, এসে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ওর বাইক নিয়ে মার্কেটে গিয়ে চলে গেল। দেখতে দেখতে বিয়েটা শেষ হলো। যাবার সময় জুতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরা আপু আর ওর সাথে যেগুলো আছে ওরা মুখ টিপে হাসছে। ওদের কাছে গিয়ে বললাম, এই যে চুন্নিগুলো, জুতা দেন। মুখ সামলে কথা বলো। কোন দিক থেকে আমাদের চুন্নি মনে হচ্ছে? আমি জানি, এবং ভালো করে জানি আপনারাই জুতা সরিয়েছেন। ভালোভাবে বলছি, জুতা দিয়ে দেন। টাকা দিয়ে দাও, জুতা দিয়ে দিব। পারলে তোমার ভাইয়াকে খালি পায়ে নিয়ে যাও। কত চান শুনি? 20,000 লাগবে। ইরাপুর কথা শুনে ওনার দিকে ভুরু কুঁচকে তাকালাম। তারপর মুচকি হেসে বললাম, 2,000 নেন, তারপর জুতো জোড়া দিয়ে দিন। হবে না। আচ্ছা যাও, 15,000 দাও, তাহলে দিয়ে দিব। 3,000 দিব, নিলে নে, না হলে এটাও পাবেন না। 10,000 দিলে হবে, না হলে দিব না। ওকে, 5,000 টাকা দিব, নিবেন? 10,000 টাকায় লাগবে, না হলে হবে না। রাকিবকে ইশারা করতেই রাকিব চলে গেল। আমি মুচকি হাসতে লাগলাম। 3 মিনিট পরে রাকিব এসে ভাইয়ার পায়ে এসে জুতা পরিয়ে দিল। ইরার দিকে তাকিয়ে বললাম, ওটাও আপনারা পেলেন না? ইরাপুর মুখটাও এবার দেখার মতো। ভাইয়া চলো এবার যাওয়া যাক। তারপর একে একে করে গিয়ে সবাই গাড়িতে উঠতে লাগলো। ভাইয়াদের গাড়ি বাদে, আর আমি আর রাকিব বাদে সব গাড়ি চলে গেছে। কারো জন্য দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ভাইয়ার কাছে গিয়ে বললাম, কিরে, কার জন্য অপেক্ষা করছিস? ওকে, কথাটা শুনে তো আমার মনের ভিতরে লাড্ডু ফুটছে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে আমার লুঙ্গি উড়েছে আকাশে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ইরা আপুকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাউন আর নীল স্কার্ফ, উফস যা লাগছে না। হঠাৎ করে ধাক্কা অনুভব করলাম। দেখি রাকিব ধাক্কা দিচ্ছে। দেখেছিস ইরা আপুকে কত সুন্দর লাগছে? তা ঠিক আছে, কিন্তু এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? যে যা ভাবার ভাববে, ওইসব বাদ দে। কাছে আসতেই বললাম, বেআইন সেই লাগছে, একেবারে ঝাঁকা নাকা। দূর হ তুই। চোখ টিপ দিলাম। ইরা আপু চোখ রাঙিয়ে গিয়ে ভাবির পাশে বসে গেল। তারপর সবাই চলে এলাম। বাসায় এসে বাসরঘর সাজানোর তোড়জোড় শুরু করলাম। বাসরঘর সাজাতে সাজাতে অনেক সময় চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। ভাইয়া আর ওর বন্ধুরা ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে। ভাবলাম ভাইয়ার কাছে বাসরঘর সাজানোর জন্য টাকা নিব, কিন্তু পরে ভাবলাম থাক, দরকার নেই। এদিকে তো অনেক টাকাই দিয়েছে। দেখতে দেখতে রাত 12টা বাজলে ভাইয়া আসলো। ভাইয়া, কিছু দিবি না, এমনি চলে যাবি? বাসর ঘরের খরচটা তো দে। সকালে নিস, এখন যা সর। বেস্ট অফ লাক। রাত তো অনেক হলো, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। রাকিব অনেক আগেই চলে গেছে, তাই রুমে এসে শুয়ে পড়লাম।
ইরা আপুকে তেমন চোখে পড়েনি। জানি না কোথায় ঘাপটি মেরেছিল। সকালে যেমন করেই হোক রাজি করাতেই হবে, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখি ইরা আপু। ও ছাড়া ছাদে আর কেউ নেই, তাই পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, সকাল সকাল ছাদে কি করা হচ্ছে? আমার কথা শুনে চমকে উঠল। তুমি? ও, আশা করেননি বুঝি। তা যাই হোক, আমার ব্যাপারে কি ভাবলেন? তুমি তো তোমাকে তো গত পরশুদিন বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি না, আর তোমার প্রতি কোনো ফিলিংসও নেই। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি। আমি সত্যি করে বলছি আমি তোমাকে ভালোবাসি না। তুমি বোঝার চেষ্টা করো। আর আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে অবশ্যই রাজি হতাম, তাই না? তুমি বাচ্চা মানুষ না যে বুঝবা না। আচ্ছা, আমি গেলাম। ইরা আপুর হাত ধরলাম। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। হাত ছাড়ো, ব্যথা করছে। আপনি মিথ্যা বলছেন কেন? আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। আর কেন আপনি বিষয়টা লুকাচ্ছেন বলেন? আকাশ ছাড়ো, অনেক ব্যথা করছে। বলেন ভালোবাসবেন। আমার হাত অনেক ব্যথা করছে। আকাশ! আব্বুর চিৎকার শুনে পিছনে ফিরলাম। সাথে সাথে ইরা আপুর হাত ছেড়ে দিয়েছি। আমার ভিতরে শুকিয়ে গেছে। মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। আব্বু আমার কাছে এলো। খেয়াল করলাম ইরা আপুর হাত থেকে রক্ত পড়ছে। মনে হয় শক্ত করে হাত ধরার ফলে কাচের চুড়ি ভেঙে হাত কেটে গেছে। আব্বু এসেই দুই গালে দুইটা থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে চোখে ঝাপসা দেখতে লাগলাম। আব্বু টি শার্টের কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। এসে জোরে করে ফেলে দিল। ধাক্কাটা সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আব্বু নিচে ফেলে দিয়ে লাথি দিতে লাগলো। এমন অবস্থা দেখে বাসার সবাই চলে এসেছে। ভাইয়া আম্মু আব্বুকে ধরে আটকাচ্ছে। এটা দেখে আব্বু রেগে বলতে লাগলো, তোমরা সরে যাও, না হলে তোমাদেরকেও মারতে বাধ্য হব। তোমরা সরে যাও, না হলে তোমাদেরকেও মারতে বাধ্য হব। ওর সাহস কী করে হয় মেহমানদের সাথে এমন ব্যবহার করার? যদি বাইরের লোক জানাজানি হয়ে যায় তাহলে মান সম্মান কোথায় যাবে? ইরা, তোর হাত থেকে রক্ত পড়ছে কেন? আব্বু আমাকে মেরেই যাচ্ছে। ভাবির এমন কথা শুনে সবাই ইরা আপুর দিকে তাকালো। আসলে আপু, আকাশ আমার হাত ধরেছিল, তাই চুড়ি ভেঙে হাত কেটে গেছে। ছি, তুই এমন করেছিস? ও আমাদের মেহমান, ওর সাথে এমন করছিস? তোর লজ্জা করলো না এমন করতে? ওদের বাসার সবাই জানলে মান সম্মান কোথায় যাবে ভেবে দেখলি না? প্লিজ আব্বু, এবার ছেড়ে দাও ওকে। ওকে আমি মেরেই ফেলবো। এর জন্য ওকে কলেজে মেরেছি, তাও ওর লজ্জা হয় না। এমন সন্তান থেকে না থাকাই ভালো। ইচ্ছে করছে ওকে মেরেই ফেলি। অনেক তো মারলা, আর মারলেও মরেই যাবে। প্লিজ আব্বু ছাড়ো, আর এমন করবে না, আমি কথা দিচ্ছি। আর মারিও না। পিঠ অনেক ব্যথা করছে। সব লাথি পিঠের উপর পড়েছে। ভাইয়ার কথা শুনে আব্বু মার থামিয়ে বলল, এবারের মতো ওকে মাফ করে দিলাম। এরপর যদি এমন কিছু করে তাহলে ওকে খুন করব, আর না হলে ওকে ত্যায্য করে বাসা থেকে বের করে দিব। আল্লাহ আমার ঘরে এমন সন্তান কেন যে দিয়েছেন? এমন সন্তান জন্ম না হলে পারত। এখন সবাই সবার কাজে যাও। ভাইয়া আমাকে ধরে উঠালো। শরীর অনেক ব্যথা করছে। ভাইয়াকে আস্তে আস্তে বললাম, অনেক ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আমাকে কি হাসপাতালে নিয়ে যাবি? মনে হচ্ছে কোমর ভেঙে গেছে। কী সব বলছিস? সত্যি বলছি, অসহ্য ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে হয়তো ব্যথায় আমি মরেই যাব। চুপ, আর এমন কথা বলবি না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। আম্মু দাঁড়িয়ে আছে, আমার কাছে আসছে না। সত্যি আজকে অনেক বেশি বেশি করে ফেলছি, আর তার শাস্তিও পেয়ে গেছি। এত মার খাচ্ছিস, তাও তোর একটু শিক্ষা হয় না? তোর কি একটু লজ্জা হয় না বলতো? আচ্ছা, হাঁটতে পারবি? আমি হাঁটতে পারবো না। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। মাথাটা কেমন করছে।
তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি হাসপাতালে ভর্তি। চারপাশে অনেকেই আছে। আমি কারো দিকে তাকাচ্ছি না, লজ্জায় উপরের দিকে তাকাচ্ছি। কোনো হাড় ফাটেনি, অনেক আঘাত পেয়েছিস। ভালো তো, আমি আমার উপযুক্ত শাস্তি পেয়ে গেছি। কিন্তু এখানে সবাই কি করছে বুঝলাম না। আর সত্যি আমি অনেক লজ্জিত। ভাবি আমি অনেক লজ্জিত। এমন করা আমার ঠিক হয়নি। নার্স এসে একটা ইঞ্জেকশন দিল, তারপর সবাইকে যেতে বলে চলে গেল। রাকিবকে চোখের ইশারায় ডাকলাম, কয়টা বাজে রে? রাকিব ফোন বের করে বলল, 11টা বাজে। ভাইয়া তোরা এবার যেতে পারিস বাসায়, আবার অনুষ্ঠান আছে। আম্মুর দিকে তাকিয়ে দেখি চোখ লাল করে ফেলেছে, আর তেমনভাবে কারো দিকে তাকাইনি। আজকের অনুষ্ঠান ক্যান্সেল করে দিয়েছি, আর কোনো অনুষ্ঠান হবে না। এটা কিন্তু ঠিক করিসনি। শুধু শুধু আমার জন্য হাসি আনন্দটা বন্ধ হয়ে গেল। আচ্ছা সবাইকে যেতে বলতো, এত মানুষজন আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সবাইকে যেতে বলছি। আম্মু আমার কাছে এলো, এসে বলল, এমন করিস কেন? আজকে তোর ব্যবহারের জন্য এমন অবস্থা। আমি সত্যি সরি, আমার জন্য এমন হলো। বলছিল না বাইরে পড়তে যাওয়ার জন্য? পাসপোর্ট তো আছে, ভিসা লাগাতে বলো, হয়তো 2-1 মাসে সুস্থ হয়ে যাব। আর তোমাকে আমার জন্য আব্বুর কাছে বকা খেতে হবে না। আচ্ছা কাঁদছো কেন? মরে তো আর যাইনি। চোখে অনেক ঘুম আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে। এমন করে বলছিস কেন? চোখে অনেক ঘুম আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাব। আমি জানি আমার জন্য আব্বুর কাছে অনেক বকা খেতে হয়েছে, আর হবে না। আমি চলে যাব। ঘুমে চোখ লেগে আসছে, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো। তারপর ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন শুধু ভাইয়া, ভাবি আর রাকিবকে দেখলাম। তোরা এখানে যে? তোর কি হয়েছে? দেখ, তুই তো আমার সঙ্গী, তাই তুই যেখানে আমি সেখানে। তা ঠিক আছে, কিন্তু তোরা কেন এখানে? নতুন বিয়ে করেছিস, কোথায় একান্ত সময় কাটাবি তা না, এখানে বসে আছে। আচ্ছা ওই হিটলার কি একবারও আসছিল? এসেছিল তো, কেন বলতো? এমনিতেই। আচ্ছা তোরা যা, রাকিব আছে, তোরা তোদের মতো সময় কাটা, চিন্তা করিস না। শয়তানগুলোর তেমন কিছু হয় না। তুই কি কখনো শুধরাবি না? দেখ একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মলে, কয়লা যায় না ধুলে। যতই আমাকে বল, চেঞ্জ হব না। একটু তো লজ্জাশরম কর। আর তুই কি সত্যি মালয়েশিয়া চলে যাবি? রাকিবের দিকে তাকালাম, তারপর বললাম, সত্যি চলে যাব। দেখি বাইরে গিয়ে যদি একটু ভালো হয়। ওকে, তোর যেটা ভালো মনে হয় কর। তুই ভিসার ব্যবস্থা কর, আর বাকি সবগুলো কাজ কর। আমি সুস্থ হতে হতেই মালয়েশিয়া চলে যাব। আর হ্যাঁ তোরা যা, রাকিব আমার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, আর যদি খিদে পায় তাহলে টিফিন বাটিতে খাবার রাখা আছে, খেয়ে নিস। ভাইয়া আর ভাবি চলে গেল, রাকিব থাকলো। সত্যি কি তুই বাইরে চলে যাবি? এক কাজ কর, তুইও চল, পাসপোর্ট বানাতে দে। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব কীভাবে? ভাইয়াকে বললেই হবে, ওর ফ্রেন্ড পাসপোর্ট অফিসে জব করে। ওকে ঠিক আছে, বাসায় বলছি তাহলে। এখন ফোন দিয়ে সব কিছু বলছি। রাকিব বাসায় ফোন দিয়ে একটু সাইডে চলে গেল। এমনভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেল। এই কয়েকদিনে অনেকেই দেখে গেছে, কিন্তু কখনো ইরা আপু দেখতে আসেনি। মাঝে মধ্যে আব্বু এসেছিল, হাসপাতাল থেকে আজকেই রিলিজ দিল, এখন অনেকটাই সুস্থ। আমার আর রাকিবের পাসপোর্ট এবং ভিসা সব কিছু রেডি, এখন পুরোপুরি সুস্থ হলেই হবে। দুপুরে খেতে এলাম, কাউকে কিছু না বলে চেয়ার টেনে বসলাম। ভাবি খাবার দিল। থাকতে পারবি আমাদের ছেড়ে? না পারবার কি আছে? কি হয়েছিল সেদিন? কেন মেয়েটার সাথে এমন করেছিলি? তুমি তো জানো আমি কেমন ফাইজলামি করে ওর হাত ধরেছিলাম। আর তখনই ওই হিটলার কোথা থেকে ছাদে হাজির। কলেজেও ফাইজলামি করেছিলাম,
তারপরেও আব্বুর কাছে গিয়ে বলে দিয়েছিল সেদিনও অনেক মেরেছিল। কি? কবে? ওই জ্বর হয়েছিল না তখন, মায়ের করানো এমন জ্বর হয়েছিল। আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করিসনি? কি বলবো বলো, সে যাই হোক, ওগুলো বাদ দাও। আর 15 দিন পর চলে যাব। এখনো তো সুস্থ হোসনি, তার আগেই? ততদিনে অনেক সুস্থ হয়ে যাব। তারপর আর কিছু কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। এমনভাবে দেখতে দেখতে আরও 10 দিন চলে গেল। কলেজে যাইনি, হয়তো যেতে পারতাম কিন্তু যাইনি। রাকিব গেছে আর কলেজ শেষ করে আমার সাথে আড্ডাও দিয়েছে। ভাগ্য করে একটা বন্ধু পেয়েছি কলেজে। দাঁড়াও, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জি বলুন। আকাশ এখন কেমন আছে? ভালো আছে। ওর নাম্বারটা দেওয়া যাবে? আচ্ছা আপু, আপনার লজ্জা করে না ওর নাম্বার চাইতে? সেদিনের পর যদি আপনি নিজে থেকে কথা বলতে না যেতেন তাহলে হয়তো এমন কিছু হতো না। আর ও যে হাসপাতালে ছিল, সরি, একবারও দেখা করতে এসলেন। যদি সামান্য পরিমাণ আপনার ভেতরে লজ্জা থাকে তাহলে তাকে আপনি আর আকাশের সম্পর্কে কিছু বলতে আসবেন না। রাকিব ওখানে থেকে চলে আসে, ইরা ওখানে দাঁড়িয়ে কান্না করে দেয়। কান্না করছিস কেন? সব দোষ আমার জন্য এমন কিছু হয়েছে। বললাম না, বললাম যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে রাজি হয়ে যা। তুই বললি ওকে নাকি তোর ভালো লাগে, কিন্তু এটা সেটা বললি। কিন্তু রিলেশন যদি করতি তাহলে হয়তো এমন হতো না। যখন কলেজে আসবে তখন সবকিছু ঠিক করে নিস। আর এখন কান্না থামিয়ে এখান থেকে চল। দেখতে দেখতে আরো 4 দিন চলে গেল। আব্বুর সাথে তেমন কথা বলি না। আব্বু আসছিল কথা বলতে, আমি শুধু হ্যাঁ না বলেই উত্তর দিয়েছি। এর থেকে বেশি কিছু না। আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ। আগামীকাল সকালে চলে যাব। আগামীকাল রাতের টিকিট কেটেছি। আমার সব কিছু রেডি। ছাদে বসে চারদিক দেখছি। শেষ দেখা দেখে নেই, প্ল্যান আছে। আর ফিরবো না। পড়াশোনা শেষ করে ওখানেই জব করতে শুরু করব। ইরা আপুকে দেখার আর কোনো ইচ্ছা নেই। কাউকে ভালোবাসিনি, শুধু ইরা আপুকেই ভালোবেসেছি। কিন্তু কি আর ভাগ্যে নেই যে মনের এক কোণায় সারা জীবন থেকে যাবে। হয়তো নতুন কেউ আসলে মন থেকে হারিয়ে যেতে পারে। মনে তো হচ্ছে না হারাবে। জীবনে এমন কিছু হলো, তাও আবার ওনার জন্য। যখন কোনো সময় এগুলো মনে পড়বে তখন ওনার কথা মনে পড়বে। বসে বসে এইসব ভাবছি, তখন হঠাৎ করেই কারো ভাবির কণ্ঠ শুনে পিছনে ফিরলাম। কিভাবে আমাদের ছেড়ে থাকবা? আরে পারবো, আম্মুকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য আব্বুর কাছে কত বকা শুনেছে তার ঠিক নেই। আমি জানি বাসায় থাকলে আমি কখনো শুধরাবো না। তোমার আর ইরার বিষয়টা আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না। সত্যি করে বলো তো কি হয়েছে? তোমাদের ভিতর কি রিলেশন ছিল? মুচকি এসে বললাম, আরে ভাবি কি বলো, এত এত জুনিয়র কিউট কিউট মেয়ে থাকতে ওই সিনিয়রের সাথে প্রেম করব? এমনিতেই ওনার সাথে দুষ্টুমি করতাম, এই আর কি। কিন্তু দুষ্টুমি করাটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য এমন কিছু হয়ে গেছে। তোমার কথা বিশ্বাস হলো না। বিশ্বাস না করার কি আছে, সত্যি বলছি। আমাদের ভিতরে কিছুই ছিল না। আমাদের ভুলে যাবে না তো? এমনভাবে বলছে মনে হচ্ছে উনি আমার গার্লফ্রেন্ড, যে ওখানে গিয়ে নতুন কোনো গার্লফ্রেন্ড পেলাম আর তাকে ভুলে গেলাম। শোনো, তুমি আমার ভাবি, তোমরা আমার ফ্যামিলি। তোমার মতো ভাবি আর ভাইয়ার মতো ভাইয়া আর দুটো পাওয়া যাবে না, বুঝেছো? তোমাদের কিভাবে ভুলি বলো? না, রাগ করে যাচ্ছ তাই বললাম আর কি। এমন দিন আসবে কল্পনাও করতে পারেনি। বাদ দে তো, ওইসব মারতে মারতে মেরেই ফেলেছিল। আর ওনার নাকি খারাপ লাগবে। বাস যেহেতু চলে আসছে, গেলাম, ভালোভাবে থাকিস। তারপর ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। তারপর চলে আসি ঢাকা। রাতে ইমিগ্রেশন চলছে, শেষ হতেই ভিতরে চলে এলাম। একটু পরে ফ্লাইট, তাই চলে এলাম ফ্লাইটে। তারপর বেশি কিছুক্ষণ পরে ফ্লাইটে বসে আছি। আচ্ছা, এখন
শান্তিমতো ঘুম দিয়ে অনেক এদিকে ওদিকে হয়েছে। এখন লাইফটা সেটেল করতে পারলে আলহামদুলিল্লাহ। ওদিকে ছোট আম্মুর কাছে শুনলাম তুই নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, রাতে ঠিকমতো ঘুমাস না, চোখ লাল হয়ে থাকে, কান্নাও করিস, আন্টি অথবা আঙ্কেলকেও কিছু বলিস না। কি হয়েছে কি তোর, বল আমাকে। কিছু হয়নি। আচ্ছা বলো, কখন এসেছো? ভাইয়া কেমন আছে? আর তোমার শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আর আজকে আকাশ মালয়েশিয়া চলে গেল। কি কি জন্য? পড়াশোনা করার জন্য। আমার শ্বশুরের উপর রাগ করে আরও গেল। আর যাবার সময় আব্বুকে অনেক কথা শুনিয়ে গেল। আব্বু সেগুলো শুনে কেঁদে দিয়েছে, কিন্তু আকাশ একবার ফিরেও তাকায়নি, গাড়িতে গিয়ে বসে গেল। আম্মু তো বলে আব্বুর মতোই নাকি ওর রাগ। একবার রেগে গেলে হয়েছে, মারবে না কিন্তু কথার আঘাত দিয়েই ওকে শেষ করে দিবে। সব আমার কারণে আরো হয়েছে? আমি যদি কথাটা বলেই কেঁদে দিল। ইরাপুর কান্না দেখে অনেক অবাক এবং মনের ভিতরে যেই সন্দেহ ছিল ওটা আবার নাড়া দিয়ে উঠল। তারপর ধমক দিয়ে বলল, এভাবে না কেঁদে কি হয়েছে সেটা বল। ভাবির এমন ধমক শুনে ইরা আপু কেঁপে উঠে চুপ হয়ে গেল। তুই কি বলবি? আসলে আপু, তারপর ইরা আপু ভাবিকে প্রথম থেকে সব কিছু বলল। তারপর আবার হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। এখানে আমার কি করার আছে? আমি শুধু ভবিষ্যৎ ভেবে এমন করেছি, কিন্তু বিষয়টা যে এত খারাপের দিকে চলে যাবে ভাবতে পারিনি। এতদিন থেকে বলিসনি কেন? আমি আকাশকে এতবার করে জিজ্ঞেস করলাম, কিন্তু একবারও বললো না। এখন কান্না করা লাগবে না, এখন চুপ কর। আর তুই কি চাস? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব না করব আমার কিছুই মাথায় আসছে না। বুঝতে পারছি তুইও ওকে ভালোবাসিস। আচ্ছা অপেক্ষা করতে পারবি ওর জন্য? পড়ালেখা শেষ না করা আসা পর্যন্ত তো আসবে না। আমি অপেক্ষা করব। পারলে দেখ, না হলে বল অন্য কোথাও বিয়ের জন্য ছোট আব্বু আম্মুকে বলছি। প্রয়োজন নেই এত বছর অপেক্ষা করার। তার উপর কবে আসবে না আসবে তার ঠিক নেই। তার উপর ও কি তোকে এত সহজে মেনে নিবে? ও এতদিন আমার পেছনে পড়েছিল, এখন আমি ওর পেছনে লাগবো। ওর ফেসবুক আইডি আর হোয়াটসঅ্যাপ বা ইমোটা দাও। এখন তোকে এত কিছু কিভাবে দিব? ওখানে গিয়ে নাম্বার নিবে, তারপর তো আমাদের ফোন দিলে নাম্বার পাওয়া যাবে। তবে ফেসবুক আইডি তো ওর নেই। তোর ভাইয়ার কাছ থেকে নিয়ে তোকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। আর একদম কান্নাকাটি করবি না, খাওয়া দাওয়া ঠিক মতন করবি, নিজের শরীরের যত্ন নিবি। আর আমি ছোট আব্বু আম্মুকে বলছি তোকে বিয়ের জন্য চাপও দিবে না। ধন্যবাদ আপু, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, তুই যদি আগে এইগুলো বলতি তাহলে তোকে এত কষ্ট পাওয়া লাগতো না। পরের দিন যথারীতি এয়ারপোর্ট থেকে বের হতেই একজন এসে রিসিভ করলো। ভাইয়ার ফ্রেন্ড, নাম মেঘা। হাই আপু, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যেতে যেতে কথা বলি। তারপর মেঘা আপু গাড়ি কাছে নিয়ে এসে উঠতে বললে উঠে গেলাম। তারপর ওনার ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আচ্ছা আপু, আপনি এখানে আছেন কত বছর ধরে? 10 বছর ধরে এখানেই ফ্যামিলি নিয়ে থাকি। ওকে, এখানেই পড়াশোনা শেষ করেছেন? এখানেই পড়াশোনা শেষ করে জব করি। আপু আম্মু দেশে থাকে, আর বড় বাচ্চা নিয়ে এখানে থাকা হয়। ওকে। তারপর মেঘা আপু ওনার বাসায় নিয়ে আসলো। ওনার বাসায় ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। তারপর বিকেলে মেঘা আপু যেই বাসা আমাদের জন্য ঠিক করে রেখেছে ওখানে নিয়ে আসলো। বাসায় দেখি সব কিছু আছে, মানে প্রয়োজনীয় সব কিছু আছে। আগামীকাল কি গিয়ে অ্যাডমিশন করাবেন? আর এই নাও তোমাদের দুজনের সিম কার্ড, প্রয়োজন হলে আমাকে বলবে। ওকে? ওকে আপু। তারপর মেঘা আপু চলে গেল। আমি আর রাকিব ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখলাম। ভালোই তো, তাই না? চলে তো আসলাম, এখন দেখি কি করা যায়। একটা পার্ট টাইম জব খুঁজতে হবে, তবে কিছুদিন পর, এখন না। ঠিক বলছিস। তারপর সন্ধ্যা হয়ে রাত হলো। তারপর দুজনে পাশের একটা বাঙালি রেস্তোরাঁ থেকে খাবার খেলাম। তারপর ফোনে সিম কার্ড লাগিয়ে ডাটা অন করলাম। ভাইয়া হোয়াটসঅ্যাপ অনেকবারে ফোন দিয়েছে এবং মেসেঞ্জারে অনেকবার ফোন দিয়েছে।
ভাইয়াকে ফোন দিলাম। ফোন দিতে রিসিভ করে বকা শুরু করলো। এখন তো ডাটা অন করার সময় হলো। ইচ্ছা করে অফ রেখেছি। আচ্ছা বল, তুই কেমন আছিস? আর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আব্বুর হোয়াটসঅ্যাপে ফোন দে, আমার সাথে কথা বল, আমি শ্বশুরবাড়িতে আছি। পারবো না, তুই আগামীকাল গিয়ে ফোন দিস, তখন কথা বলবো, তার আগে না। তোকে কি যে বলবো বুঝতে পারছি না। যা হয়েছে ভুলে যা না। কি ভুলবো, আমি কিছু মনে রাখি নাই। তা যাই হোক, ভাবি কেমন আছে রে? ভালো হয়েছে। আর আরেকজন তোর সাথে কথা বলবে। কে কথা বলবে? এরা তোর সাথে কথা বলবে। আমি ফোন রাখলাম, কিছু কাজ আছে, পরে কথা বলবো। আর আমি নাম্বার চেঞ্জ করব, পরে তোকে নক দিব। ভাইয়া আর কিছু বলার আগেই ফোন কেটে দিলাম। আসছে কথা বলতে। হোয়াটসঅ্যাপ যেহেতু বাংলাদেশের নাম্বার দিয়ে খোলা ছিল, তাই নাম্বারটা চেঞ্জ করে মালয়েশিয়ার নাম্বার দিয়ে আলাদা একটা অ্যাকাউন্ট খুললাম। মেসেঞ্জারে গিয়ে মেসেজ রিকোয়েস্ট অপশনে দেখি একটা মেসেজ আসছে। আইডির নাম দেখে বুঝলাম ইরা আপু। সিন করে ব্লক করে দিলাম। ইরার কথা বলতে ফোন কেটে দিল। কি আর বলার। আচ্ছা মেসেঞ্জারে নক দিয়ে বলো আমি কথা বলবো। আচ্ছা আমি ওকে ফোন দিচ্ছি। রাকিবের সাথে কথা বলছি, তখন একটা আইডি থেকে ফোন এলো। নাম দেখে বুঝলাম এটা ভাবি। ভাবি আবার ফোন দেয় কি জন্য? ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছো ভাবি? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো ভাবি বসে আছি, আর আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। তোমাকে কতবার করে জিজ্ঞেস করলাম তোমার আর ইরার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু তুমি বললেই না। আমি অনেক ক্লান্ত, আগামীকাল এই বিষয়ে কথা বলি। যদি ফোন কাটে তাহলে তোমার সাথে আর কখনো কথাই বলবো না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বলো কি জানতে চাও? দেখো ওর ভুল হয়েছে, ওকে মাফ করে দাও। উনি আবার কি অপরাধ করলো যে ওনাকে ক্ষমা করব? আর মাফ চাওয়ার কি আছে? আপনি বলুন। যা হয়েছে হয়েছে, ওগুলোর জন্য সত্যি আমি লজ্জিত। আমারই ভুল ছিল ভাবি। আমি ওকে গিয়ে ফোন দিচ্ছি, তুমি ওর সাথে কথা বলে দুজনেই মাফ চাওয়াচাই করে নাও। আমি অনেক ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে, পরে কোনোদিন কথা বলবো। ফোন কাটলে কি করবো? আমি তো বললাম। আপনাকে কিছু করতে হবে না, আমি আর কাউকে ফোন দিব না, আমার সাথে কথাও বলতে হবে না। ফোন কেটে দিলাম। আসছে ওকালতি করতে। এ তো দেখে ভালোই ঘাড়তারা, উল্টো আমাকেই হুমকি দিল আর বলছে কাউকে নাকি ফোন দিবে না। এই ঘাটতারামির জন্য তো আব্বুর কাছে কত মার খেয়েছে। সব তো শুনলাম। ইরা, তোমাকে কি বলবো বুঝতে পারছি না। আব্বু আম্মুকে বিষয়টা বললে বলা যায়, কিন্তু তুমি যাকে চাইছো সে যদি না চায় তোমাকে, তাহলে কি বলবো বলো? তুই যে মেসেজ দিয়েছিস ওটা দেখেছে? দেখেই ব্লক করে দিয়ে। মাথা মোটা, তোর ফেক কোনো আইডি ছিল না, ওটা দিয়ে মেসেজ দিতে গেছিস। আচ্ছা ওর ফ্রেন্ডকে যদি রাজি করাতে পারা যায় তাহলে হয়তো হবে। কিছুই হবে না, ওর থেকে ও আরও বেশি ঘাটতারা। ওগুলো পাত্তা দিবে না। ইরা, তুমি ওইসব বাদ দাও, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও। এমন না যে তোমাদের ভিতরে রিলেশন ছিল, থাকলে না হয় হতো। আর এতদিনে ওই এসব ভুলেও যাবে। ও কবে দেশে আসবে তার ঠিক নেই। ভেবে দেখি কি করা যায়। তোমার জন্য এটাই ভালো হবে, অন্য কাউকে খুঁজে নাও। আচ্ছা আমি গেলাম। হীরা আপু ওদের বাসায় চলে গেল। আমি এদিকে কিছুক্ষণ রাকিবের সাথে আড্ডা দিয়ে আমি আমার বেডে আর রাকিব ওর বেডে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে মেঘাপু আসতে ওনার সাথে কলেজে এসে অ্যাডমিশন নিলাম। তারপর আবারও ওনার সাথে কলেজ থেকে বেরিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। ডাটা অফ আছে তো আছেই, আগামীকাল থেকে ক্লাস করব, তাই বই নিয়ে আসছি। আসার সময় রাতে ডিনার করে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে ডাটা অন করলাম। দেখি ভাইয়া অনেক ফোন দিয়েছে মেসেঞ্জারে, তাই ব্যাক করলাম। রিসিভ করতেই বলল, সারাদিন করিসটা কি? ডাটা অফ কেন? আজকে এদিকে সেদিকে ঘোরাঘুরি করেছি। আচ্ছা কোথায় আছিস? আম্মুর সাথে কথা বলবো, ফোন দে আম্মুকে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এখন কি করবি ভাবছিস? ভাইয়া আম্মুর কাছে ফোন নিয়ে গেল। আম্মু ফোন নিতেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম,
কেমন আছো আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আম্মুর সাথে কথা বলতে লাগলাম। একসময় আম্মু বলল, তোর আব্বুর সাথে কথা বলবি না? না, ইচ্ছা করছে না। এখনো রাগ করে থাকবি? তোকে তো তোর করা ভুলের জন্যই মারে। আমি কোনো পশু না যে পশুর মতো করে আমাকে মারবে। আমি মানুষ। আচ্ছা, তা যাই হোক, ফোন রাখলাম। তারপর ফোন কেটে দিলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজকে থেকে দুজনে কলেজে যাওয়া শুরু করলাম। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে গেল। দিনগুলো ভালোই যাচ্ছে। ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট অপশনে গিয়ে দেখি বেশ কয়েকটা মেসেজ জমা হয়ে আছে, কয়েকটা মেয়ের আইডি থেকে তাও। কিন্তু একটা আইডি থেকে 10 দিন থেকে প্রতিটা দিন মেসেজ এসেছে। এটা ইরা আপু নয় তো? ফেসবুকে গিয়ে দেখি ঠিকানা সিলেট দেওয়া আছে। ফেসবুক আইডি দেখে রিয়েল আইডি মনে হচ্ছে। রিপ্লাই কি দিব? দিয়েই দেখি সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? কিন্তু কোনো রেসপন্স নেই, হয়তো অনলাইনে নেই। ফোনটা রেখে পড়ছি, তখন মেসেঞ্জারে টুং করে উঠল। রিপ্লাই না দিয়ে পড়তে থাকলাম। পড়া শেষ করে দেখি ওই মেয়ে লাইনে আছে এবং রিপ্লাই দিয়েছে। আপনার কি কেমন লাগে আপনারাই বলেন। আইডির নাম দেখতে পাচ্ছে এবং এই 10 দিন থেকে মেসেজ দিচ্ছে। কেন, আপনি কি কানে কম দেখেন? না, তা নয়, আমি ভাবলাম আপনার নাম এটা নাও হতে পারে, তাই আর কি। অনেকেরই তো ছদ্মনাম দিয়ে রাখে তো। আমার নাম আকাশ আহমেদ নীল। যদিও সত্যি বলতে এটা আমার অরিজিনাল নাম না। তা যাই হোক, নামে কি আসে যায়। আপনার নামই আর আপনি ছেলে না মেয়ে? আইডির নাম দেখে কি মনে হচ্ছে? বর্তমান সময়ে আইডির নাম দেখে বিচার করা যায় না যে ও ছেলে না মেয়ে। আপনার নাম বলেন। ইসরাত জাহান। ও, বাসা কোথায়? সিলেটে। আপনার পোস্টগুলো ভালো লাগে। সিলেট, আপনার পোস্টগুলো ভালো লাগে। আচ্ছা, আপনি কি আপনার সেই প্রিয়তমা বানাবেন যাকে নিয়ে কল্পনায় এত কিছু লেখেন? হঠাৎ আমার প্রিয়তমা হবার ইচ্ছা জাগলো কেন? আপনার লেখাগুলোর সাথে সাথে আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই। আমার দ্বারা এইসব ভালোবাসা হবে না, ফ্রেন্ড হলে হওয়া যায়। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? নাই, ফ্রেন্ড হলে হতে পারে, না হলে আমার দ্বারা ভালোবাসা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাকেই ভালোবেসে যাব। একতরফা ভালোবেসে কষ্ট ছাড়া আর কিছু পাবেন বলে মনে হচ্ছে না, তাই এসব পাগলামি না করাই ভালো। আচ্ছা ভাই, পরে কথা হবে। আমার সাথে কথা বলতে কি বোরিং লাগছে নাকি? না তেমন, একটু বাইরে বের হব তাই। ওকে। তারপর অফলাইনে হয়ে আমি আর রাকিব ঘুরতে বের হলাম। আগামীকাল থেকে দুজনে একটা শপে কাজ করব। দুজনে ঘোরাঘুরি করে বাসায় রাত 10টায় ফিরলাম। তারপর আবার ডিনার করে পড়তে বসলাম। তারপর পড়ে শুয়ে পড়লাম। এমনভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। মেয়েটার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে। আমি কখনো নিজ থেকে নক দেই না, মেয়েটাই দেয়। কখন ফোনে কথা বলার প্রয়োজন মনে করিনি বা পিক নেওয়ার প্রয়োজন মনে করিনি। সে ছেলে হোক বা মেয়ে হোক, ফ্রেন্ড তো ফ্রেন্ড। বাসায় মাঝে মধ্যে কথা হয়, পড়াশোনা, তারপর কাজ, এগুলো নিয়ে দিন পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 3 বছর চলে গেল। আমাদের দুজনে ডিপ্লোমা কোর্স শেষ। কিরে, বাসায় যাবি নাকি, না এখানেই জব করবি? দেশে গিয়ে কলেজের প্রফেসর হিসেবে একটা জব খুঁজব। অনেক তো ফ্যামিলিকে ছেড়ে থাকলাম, 3 বছর পার হয়ে গেল। তুই যদি এখানে জব করিস তাহলে করতে পারিস। আচ্ছা বাসায় চলো, আগামীকাল রাতের টিকিট কাটো। আচ্ছা চলো, মেঘা আপুর সাথে দেখা করে আসি। তারপর দুজনে রেডি হয়ে মেঘা আপুর বাসায় এলাম। কেমন আছেন আপু? ভালো। ঘোরাঘুরি করা তো শেষ, বাসে যাবে না তোমরা? আপু, ভাবছি আগামীকাল রাতের টিকিট কাটবো। আর ভাইয়াকে বলবেন না যে আমরা যাচ্ছি। ওকে, আচ্ছা চলো বিকেলটা ঘুরে ফিরি। আগামীকাল কয়টার ফ্লাইটে যাবে? রাতের ফ্লাইটে। তারপর মেঘা আপু, ওনার বর এবং ছেলে, তারপরে রাকিব, ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে সব পোশাক আশাক ব্যাগে ভরতে লাগলাম। এগুলো করতে করতে দুপুর হয়ে গেল, তাই খাবার রান্না করতে গেলাম। রাকিব সাহায্য করলো। তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মার্কেটে গেলাম। একটা ভাতিজা হয়েছে, 2 বছর হয়ে গেল ওর বয়স। তাই ভাবছি ওর জন্য, আব্বু আম্মুর, ভাইয়া ভাবির জন্য কিছু কেনাকাটা করব। একটু পরে মার্কেটে চলে এলাম। এসে কেনাকাটা করে বাসায় এসে বসে অনলাইনে এলাম।
আসতেই ইশরাতের মেসেজে ভর্তি। এখন দেখি অনলাইনেই আছে। এতক্ষণ অফলাইনে যে? এমনিতেই। আর আমি আজকে দেশে ফিরছি রাতের ফ্লাইটে। তাই নাকি? আমার সাথে কবে দেখা করবা? আর আমার জন্য কি নিয়ে আসবা? আগে দেশে যাই, তারপর ভেবে দেখব কবে দেখা করা যায় আর কি নিয়ে আসবো। তুমি যেটা নিয়ে আসবা তাই পছন্দ হবে। ওকে। মার্কেট গেছিলাম, তখন নিয়েছি কিছু, তবে বলবো না কি নিয়েছি। যখন হাতে পাবে তখন দেখে নিও। ওকে ডিয়ার। আর শোনো, আই লাভ ইউ। বাই। আগামীকাল একেবারে কথা হবে। ওকে ঠিক আছে, সাবধানে এসো। তারপর ডাটা অফ করে দিলাম। কিছুক্ষণ পরে মেঘা আপু আসতেই ওনার সাথে এয়ারপোর্টে চলে এলাম। কিছুক্ষণ পরে ফ্লাইটে উঠে পড়লাম, তারপর ঢাকা এয়ারপোর্টে চলে এলাম। এসে এখানে সব কিছু শেষ করে দুজনে একটা কার রিজার্ভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে বাসায় পৌঁছলাম। আমি অর্ধেক ভাড়া দিয়ে বললাম, আচ্ছা যা, তাহলে আগামীকাল তোর সাথে দেখা হবে। ওকে, দেখ বাসার সবার রিয়াকশন কেমন হয়। তারপর ব্যাগ দিয়ে বাসার ভিতরে এলাম। এসেই ভাবির সাথে প্রথমে দেখা, কিন্তু কিছু বলল না। তারপর দেখি ডাইনিং রুমে সবাই বসে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। এমন তো হওয়ার কথা নয়। দেখি ইরা আপু বসে আছে, কেমন দেখেও না দেখার ভান করে আছে। আচ্ছা, আগে থেকে কি জানতো আমি আসবো? কিন্তু বলল কে? মেঘা আপু কি বলেছে? কিন্তু বললেও তো খুশি হবে, এতদিন পরে ঘরের ছেলে ঘরে এসেছে। ফোনটা বের করে মেসেঞ্জারে গিয়ে ইসরাতকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে ইরা আপুর ফোন বেজে উঠল। আমার ফোন দেওয়া দেখে ফোন হাতে নিয়ে আমার দিকে তাকালো। ফোন কেটে দিলাম। বুঝলাম না সবাই এমনভাবে বসে আছে কেন? কেউ কি মরল নাকি? কিন্তু একটা বিষয় দেখে অবাক হলাম। ইরা আপু আমাদের বাসায় কেন? আর ইরা আপু আমার থেকে ফেক আইডি দিয়ে কোনো কথা বলল? আর ইরা আপু আমার সাথে ফেক আইডি দিয়ে কেন কথা বলল? ও বলছিল তো আমাকে ভালোবাসে, কিন্তু এখন কোনো ফিলিংস নেই। যেখান থেকে ফিরে এসেছি ওখানে আর ফিরতে চাই না। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। আচ্ছা সব বুঝলাম, কিন্তু সবাই এমন চুপ করে আছে কেন? মনে হচ্ছে আমি বাসায় আসতে কেউ খুশি না। তাহলে কি বাসায় এসে ভুল করেছি? হবে হয়তো। আবার পিছনে ফিরে যেতেই আম্মু ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? এমন মনে হচ্ছে আমার বাসায় আসতে কেউ খুশি না, তাই চলে যাচ্ছি। আমার জন্য সবার যদি মুখ থেকে হাসি চলে যায়, তাহলে এখানে থাকার চেয়ে না থাকাই ভালো। এক পা বাড়িয়ে দেখ, তোর পা ভেঙে রেখে দিব। তুই চিনিস আমাকে? রাগ দেখানোর কি আছে বুঝলাম না। আম্মু আর ভাবি আমার কাছে এলো। আমার মন বলছে কপালে মাইর আছে, কিন্তু মারবে কেন? তোমাদের দেখে সুবিধার মনে হচ্ছে না। তোমরা কি আমাকে মারতে আসছো? না বাপজান, তোমাকে মারবো কেন? আদর করব। কত বছর পর ঘরে ছেলে ঘরে ফিরেছে। কিন্তু আমার মন তো বলছে এখন আমার কপালে মাইর আছে, আদর না। তোমার মন ভুল বলছে। অপেক্ষা করো, আদর যত্নের কমতি থাকবে না। ভাবি আর আম্মু আমার কাছে এলো। আম্মু এসেই মারতে শুরু করলো। আরে মারছো কেন? ব্যাগ রেখে দিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু কেঁদে দিল। আচ্ছা কান্না করছো কেন? তুই আমাকে ছেড়ে কিভাবে এতদিন থাকতে পারলি? আচ্ছা আর যাব না। ওকে, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার কান্না থামাও আমার সোনা আম্মু, আমার রূপা আম্মু। আম্মু কান্না থামিয়ে বলল, তুই আমাকে একটু ভালোবাসিস না? আরে দূর, তোমার মুখে এমন কথা মানায় নাকি? যদি গার্লফ্রেন্ড এমন কথা বলতো তাহলে ঠিক ছিল। আচ্ছা ভাবি কেমন আছে বলো? তোমার সাথে কোনো কথা নেই। আমার সাথে কথা বলবা না কেন? এমনিতে ইচ্ছে হয়েছে তাই। তোমার ভাইয়া আমাকে কথা শোনার সাহস পায়নি, সেখানে তুমি আমাকে কি কি বলেছো মনে আছে? তাই তোমার সাথে কথা বলবো না। আহারে, আচ্ছা কি বলেছি মনে তো নেই। আচ্ছা আম্মু এখন তো ছাড়ো, রেস্ট নিতে হবে তো। আর এই ব্যাগে তোমাদের জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসছি, দেখে নাও। আচ্ছা আমি গিয়ে রেস্ট নেই। ওকে যাও। তারপর ঘাড়, ব্যাগ
আর যেটাই আমার পোশাক আছে ওটা নিয়ে রুমে চলে এলাম। দেখি আমার রুম ঠিকঠাক সুন্দর করে গোছানো আছে। আমি যে আসবো ওটা তো আগেই লিক হয়ে গেছে। তারপর ব্যাগ রেখে পোশাক নিয়ে ওয়াশরুমে এলাম। তারপর ফ্রেশ হয়ে এসে দেখি ইরা আপু আমার বিছানায় বসে আছে। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমার গিফট কোথায়? যদি জানতাম যে ওটা আপনি তাহলে কখনো কথা বলতাম না। এত রাগ কিসের? কিছুই না, কিন্তু আপনি আমার রুমে কি করছেন বুঝলাম না। আমার গিফট নিতে আসলাম। কি নিয়ে আসছো সেটা দাও। আমি আপনার জন্য কিছু নিয়ে আসিনি, যার জন্য নিয়ে আসছি তার কাছে আস্তে আস্তে পার্সেল করে দিয়েছি। কি? জি, আমার রুম থেকে এখন গেলে খুশি হব, আমি ঘুমাবো। কিন্তু তুমি কোনো ঠিকানা পাঠিয়েছো? আপনি আমাকে যেই ঠিকানা দিয়েছিলেন এটাই, আর আমি আপনাকে কিছু বলেছি সেটাকে আপনি শুনতে পাননি। যাচ্ছি যাচ্ছি, এত রাগ দেখানোর কি আছে? ইরা আপু যেতেই শুয়ে পড়লাম। শুয়ে আছি তখন ইরা আবার এসে বলল, খাবা না? আপনার মনে হয় সকাল থেকে না খেয়ে আছি? সামান্য কমন সেন্স বলে কিছু নেই? একদম মাথা মোটা বলবা না। মাথা মোটা? আপনি কি আমার রুম থেকে যাবেন? ইরা আপু চলে গেল। কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি রাত 10টা বাজে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি বাসার সবাই বসে আছে, ভাইয়ার কোলে পিচ্চিটা আছে, তাই গিয়ে কোলে নিলাম। আব্বুকে উদ্দেশ্য করে বললাম, কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। আব্বুর চোখে পানি টলটল করছে, হয়তো কেঁদে দিবে। 3 বছর পর আব্বু বলে ডাকলাম, ঠিক নেই। আর 3 বছর পর আজকেই প্রথম কথা বললাম। আপনার শরীরের অবস্থা কেমন? ভালো, তোর? এই তো ভালোই। সরি তোকে ওভাবে মারার জন্য, আমাকে মাফ করে দে। কথাটা বলেই আব্বু কেঁদে দিল। আমার অপরাধের জন্য মেরেছেন সেটা সমস্যা নাই, আর সরি এতদিন কথা না বলার জন্যে। আচ্ছা, আমি পিচ্চিকে নিয়ে ছাদে গেলাম। আমারও কেমন চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে। আমার তো কম কষ্ট হয়নি, সব হয়েছে ওর জন্য। ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে ছাদে চলে এলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আছে। এক কোনায় এসে দাঁড়িয়ে গেছি, চোখ থেকে কেন যেন পানি পড়ছে। কোনো বাদ মানতে চাইছে না। কারো আসার উপস্থিত অনুভব করলাম, তাই চোখ মুছে নিলাম। পিছনে ঘুরে দেখি আম্মু। তোর এমন ব্যবহারের জন্য কত কেঁদেছে জানিস? তোকে শাসন করার অধিকার ওনার আছে মানছে, ওভাবে মারা তো তোকে ঠিক হয়নি। আমি কি কষ্ট পাইনি? আচ্ছা সেসব বাদ দাও, যা হবার হয়েছে, পুরোনো কথা বাদ দাও। আমিও অনেক অনুতপ্ত। খাবি না? কবে কি খেয়েছিস না খেয়েছিস ঠিক আছে? ঠিক নেই। আচ্ছা তোকে একটা কথা বলবো, রাখবি? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুই জানতে চাইবি না মেয়েটা কেন তোর সাথে এমন করেছিল না করেছিল? মেয়েটা তো তোকে তোর আগে থেকে ভালোবাসে। ইচ্ছা নেই জানার। ওকে বাদ দিয়ে যাকে বলবা তাকেই বিয়ে করব। তুই আমাকে ছুঁয়ে বলতো যে তুই ওই মেয়েকে ভালোবাসিস না, তাহলে আমি অন্য জায়গায় তোকে বিয়ে দিয়ে দিব। এইসব কেমন কথা? আর এই শিরো কবে থেকে করতে শুরু করেছো শুনি? আমার কথা শুনে আম্মু আর কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছে, আর খেতে আয়। যাও আসছি। আর এই পিচ্চিকে নিয়ে যাও, ঘুমিয়ে গেছে। আম্মু লাবিবকে নিয়ে চলে গেল। আমি চুপ করে রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে আবারও কারো আসার উপস্থিতি অনুভব করলাম। পিছনে না ঘুরে বললাম, আম্মু আসছি, যাও না। আমি তোমার আম্মু না। কিছু কি বলবেন? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু তোমার শোনার টাইম আছে কিনা? যা বলার শর্টকাটে বলেন, শুনছি। সরি। কিসের জন্য? শুনেছিলাম যে তোমার আব্বু অনেক রাগী, কিন্তু উনি যে এত রাগী সেদিন না দেখলে জানতেই পারতাম না। তোমাকে সেদিন মার খাওয়ানোর পর থেকে অনুতপ্ত ছিলাম, কিন্তু ওটা যে কবে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারিনি। তার উপর আমার চাচাতো বোনের সাথে তোমার ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছিল।
এইদিকে ভেবেছিলাম যদি আমার জন্য আপুর সংসার ভাঙতে বসে বা কোনো সমস্যা তৈরি হয়, আর তোমার আব্বু যেই রাগী সেই ভয়ে তোমাকে বলার সাহস বা তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে সাহস পায়নি। সেদিন সকালে তুমি আমার হাত শক্ত করে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে কেটে গিয়েছিল। তার উপর তোমার আব্বু এসে দেখে নিয়েছিল। তারপর কি থেকে কি হলো বুঝতেই পারিনি। তুমি হসপিটালে ভর্তি হওয়ার পর মন চাইতো ছুটে তোমার কাছে যেতে, কিন্তু ভয় আর লজ্জায় যেতে পারিনি। বুঝলাম, আমি কিছু মনে করিনি, আমি বুঝতে ভুল করেছিলাম। আমাকে কি এখনো ভালোবাসা যায় না? আমাকে কি এখন ভালোবাসা যায় না? তোমার ভালোবাসাটা যে আমার প্রয়োজন। ভালোবাসলেই কি কাছে পাওয়া খুব জরুরি? কার জরুরি কার না বলতে পারবো না, কিন্তু আমার জরুরি। আমার গার্লফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি জানি, তুমি তো বলেছো তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনাকে মিথ্যা বলেছি? মনে আছে ওই নীলার কথা? ওর সাথে আমার রিলেশন আছে। তুমি মিথ্যা বলছো তাই না? আপনাকে মিথ্যা বলে লাভ কি? আগে বললে হতো না? তাহলে এত বছর অপেক্ষা করতাম না। আমি আপনাকে বারবার বলেছি, কিন্তু আপনি শুনেননি। এতে আমার দোষ কোথায়? আর আমার সামনে এমনভাবে কাঁদবেন না। আমার এগুলো একদম পছন্দ না। ইরা আপু চলে গেল, আমিও চলে এলাম। এসে নিচে খাবার জন্য এলাম, দেখি সবাই খেতে বসেছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। বিজনেস করব, যদি 20 থেকে 25 লাখ টাকা দেয় তো অন্যের অধীনে চাকরি করা আমার পছন্দ হবে না। কি বিজনেস করবি? সুপার শপ দিয়ে শুরু করব। যখন টাকা লাগবে বলিস। তবে সব থেকে বড় কথা হলো জায়গা পাবি কোথায়? বাজারের মধ্যে নিতে হবে এমন তো নয়, বাজারে আশেপাশে জায়গা দেখতে হবে। আশেপাশের বাজারে কোথাও সুপার শপ নেই, ওটাই দিব। ওকে, আমি দেখছি কোথায় পাওয়া যায়। কোথাও খাবি না। আমি দেখছি কি হয়েছে। ভাবি চলে গেল, আমি চুপচাপ খেতে থাকলাম। ভাবিকে দেখে ইরা আপু কান্না করছে। এমনটা দেখে ভাবি বললেন, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? ওর নাকি গার্লফ্রেন্ড আছে। কলেজে থাকতে ওদের সাথে একটা মেয়ে থাকতো, নাম নীলা। ওর সাথে নাকি রিলেশন আছে। তোকে মিথ্যে বলেছে ও, ওর কোনো গার্লফ্রেন্ডই নেই। মনে হয় না ও মিথ্যা বলছে। আমি চলে যাচ্ছি আগামীকাল সকালে। কি আর বলবো তোকে, আগেই সবকিছু বলেছি। তোর ভাইয়াও বলেছিল, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আচ্ছা এখন খেতে আয়, যাবি তো যাবি। একটু পরে ভাবি আর ইরা আপু আসলো, এসে খেতে বসলো। তারপর খাওয়া শেষ হতেই ছাদে চলে এলাম। ছাদে দোলনা আছে, হয়তো ভাইয়া এটা লাগিয়েছে, আমি থাকতে ছিল না। ওখানে এসে বসলাম। অনেকক্ষণ ধরে বসে আছে লাইটের আলোয়। দেখলাম ইরা আপু আসলো, গিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। আমি একবার তাকিয়ে নিজের মতো করে ফোন টিপতে থাকলাম। একটু পরে দেখি ইরা আপু আমার পাশে দাঁড়ালো, এসে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আপনি কিছু কি বলবেন? এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? না কিছু না, আগামীকাল সকালে বাসায় চলে যাব। আর সরি। এটা আমাকে বলার কি আছে শুনি? আর সরি বা কিসের জন্য? না এমনিতেই। হীরা আপু চলে গেল, আমি অমনভাবে বসে থাকলাম। দূর, শুয়ে যাই। শুয়ে থাকতে থাকতে কবে চোখ লেগে আসছে বুঝতে পারিনি। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি ইরা আপু। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? বুকের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখি রাত 1টা বাজে। এত কবে বাজলো? আপনি এত রাতে এখানে? এমনিতেই রুমে ভালো লাগছে না, তাই এখানে আসা। এমনভাবে মেয়েদের ছাদে আসতে নেই, আপনি জানেন না? একে তো অনেক রাত, মাথায় ওড়না নেই, চুল ছাড়া। ইচ্ছে হয়েছে তাই? তোমার কোনো সমস্যা? জি না। তারপর দোলনা থেকে উঠে রুমে চলে এলাম। পিছনে পিছনে ইরা আপু ছাদের দরজা লাগিয়ে এলো। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে ফোন হাতে নিয়ে দেখি 10টা বাজে। তোর নাকি গার্লফ্রেন্ড আছে? ওর বাসার ঠিকানাটা দে তো, কথা বলবো ওর পরিবারের সাথে। এত তাড়াহুড়ো করার কি আছে? সময় হলে আমি বলবো। তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে রুমে এসে বাইরে এলাম। আম্মু খেতে দাও। বসো, দিচ্ছি। দাও। ভাবি খাবার দিল। তারপর খেয়ে রুমে এসে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওকে সেই পুরনো জায়গায় ডাকলাম। তারপর
আড্ডা দিতে চলে এলাম। কিরে, তোর বাসার লোকজনের রিয়াকশন কেমন ছিল? সবাই খুশিতে কান্না করে দিয়েছিল। তোর? তাহলে শোনো। তারপর রাকিবকে সব কিছু বললাম। সব শুনে রাকিব বলল, বাহ, ভালোই তো। মেয়েটা যেহেতু তোকে ভালোবাসে তাহলে বিয়ে করে নে। কতজন পারে এতদিন থেকে অপেক্ষা করতে। সত্যি ভালোবেসে তোকে হাতছাড়া করিস না। সেটাই ভাবছি, কয়েকদিন যাক, তারপর না হয় বলবো। আড্ডা দিতে থাকলাম। নীলা দাঁড়াও, ওই নীলা দাঁড়াও। আমার কথা শুনে নীলা আমার দিকে তাকালো, ফিরেই বলল, জি আপু বলেন, আর কেমন আছেন? এই তো মোটামুটি। এই বাচ্চাটা কার, আর ইনি কে? এটা আমার বর এবং বাচ্চা। কি? কিন্তু আকাশ বলল যে তোমার সাথে ওর রিলেশন আছে। রিলেশনে আর হলো কোথায়, কিছু বলার আগেই তো কোথায় যেন হাওয়া হয়ে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাও তাহলে। ও একদিন না একদিন, ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। কেন আপু, কিছু কি হয়েছে? না তেমন কিছু না। আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কলিং বেল দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকতেই দেখি আম্মু, ভাবি, ইরা আপু হাতে করে ঝাড়ু, খুন্তি আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আবারও মাইর খেতে চলেছি, কিন্তু কেন? মনে হচ্ছে আমার কপালে মাইর আছে। তুই দেশে আসলি, আবার গার্লফ্রেন্ডের কোলে বাচ্চাও দিয়ে গেলি। মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। আমি এখান থেকে কেটে পড়াই বেটার হবে। যাই ভাগি। যেই পিছনে ঘুরে দৌড় দিতে যাব তখনই কেউ গেঞ্জি ধরে নিল। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। তোর কোনো ক্ষমা নেই। আজকে তোর শরীর থেকে একটা একটা করে হাড় খুলে নিব। এই আপনি কথা বলার কে? ছাড়েন বলছি, ছাড়েন। আপু, আম্মু, তোমরা যাও, এটাকে আমি দেখছি। ছাড়েন বলছি, ছাড়েন। ভাবি আর আম্মু চলে গেল। ইরা আপু আমার গেঞ্জির কলার ধরে টানতে লাগলো। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাথে সাথে আয়। যদি না আসিস তাহলে এই লাঠি দেখেছিস, এটার মার তোর পিঠে পড়বে। আমি চুপ করে সাথে সাথে যেতে লাগলাম, কিছু বললাম না। বাসার মহিলা মণ্ডল যেভাবে রেগে আছে, দেখা গেল একটাকে কিছু বলেছি তো আর দুইটা এসে মাইর শুরু করেছে। টেনে টেনে আমার রুমে এসে লাঠিটা ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছু বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। কাঁদছ তো, কেঁদেই যাচ্ছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি যে আমি অনেক। তুমি মিথ্যা বলছো। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এমনভাবে কষ্ট দিতে পারতে না। সরি। আচ্ছা কান্না থামাও। কিন্তু না, কেঁদেই যাচ্ছে। কান্না করতে করতে আবার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। আচ্ছা যাই হোক, ওর মতো কান্না করতে দেন। সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পাক। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।